হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যায়? জি স্যার, শোনা যায়। তোমার কি অবস্থা? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার, ভালো আছে। আচ্ছা, তোমাদের স্টুডেন্ট তো মনে হয় প্রায় 150-র কাছাকাছি, কিন্তু এখন অব্দি আই থিঙ্ক 60%, 40% of the student are not present yet. Why? সবাইকে জানানো হয় নাই সব সেকশনে? হ্যালো, স্যার জানানো হয়েছে? জানানো হয়েছে। আচ্ছা, 3 সেকশনে শেয়ার আসছে? জি স্যার। জি স্যার। সবাইকে জানানো হয়েছে সব সেকশনে? জি স্যার, সবাই আগে থেকে জানানো আছে। আচ্ছা, তোমাদের এমনি 150-র মতো তো স্টুডেন্ট, আমি যত খাতা কাটছি 150 থেকে হয়তো 2-3 জন কম হবে, 147 কি 145 এরকম। অনেক স্টুডেন্ট আসে নাই। আমার কি এন্ট্রি অফ করে দেওয়া উচিত, রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত? স্যার ওইদিকে চানগাঁওয়ের নাকি একটু কারেন্টের প্রবলেম স্যার, আজকে কারেন্ট থাকবে না এরকম আর কি 5টা পর্যন্ত। একটু তো ফ্লেক্সিবল ওরা করলে ভালো হয়। তো ওরা তাহলে মোবাইল চালাবে না আজকে? স্যার 9টা থেকে 5টা পর্যন্ত আর কি কারেন্ট থাকবে না, মাইকিং করছে। সেটাই তো বললাম, ওরা তাহলে আজকে মোবাইল চালাবে না নাকি? স্যার স্যার সীমিত মোবাইল পরিমাণ চালানো চালাবে, হবে আর কি। অনেকের আছে নেট নাই, ওয়াইফাই এর উপর ডিপেন্ড, এমন আছে অনেকে। এরকম কি আছে দেখি, নাম বললাম, একটু কল দিই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, দেখি কল যায় কিনা। এরকম কি আমাকে এখন বুঝাচ্ছে যে তোমরা মানে কারেন্ট না থাকলে ইয়া ইউজ করো না, ওয়াইফাই, এই যে কি ডাটা ইউজ করো না? এখন মোবাইল ছাড়া মানুষ 1 সেকেন্ড থাকে? আচ্ছা, যাই স্যার হোক না চাঙ্গা কেন, তো কারণ আছে স্যার। যতই লজিক দাও না কেন, এটাই দিন শেষে তোমরাও জানো, আমরাও জানি, আমিও জানি যে আসলে এটা কোনো লজিকই না। বিকজ অফ মানুষ এখন এত পাগল, না মানে না খাইলেও এমবি কিনবে, এটা একদম 100% শিওর। আচ্ছা, ওকে, শুরু করি। উম, আচ্ছা, ঠিক আছে। তোমাদের লাস্ট ক্লাস 3টা সেকশনে মেবি সেম পড়ানো হয়েছিল, আর আজকে একটা কুইজও হওয়ার কথা ছিল সি সেকশনে। এখন যেহেতু হচ্ছে না, তাহলে ডেট কখন কখন হচ্ছে 3টা কুইজের? একটা হচ্ছে রবিবার, এ সেকশন। তারপর বি সেকশন কবে? বি সেকশন বুধবার। আর সি? স্যার বৃহস্পতিবার দিন স্যার। 1 সপ্তাহ ধরে? তাহলে একটু সিলেবাস বাড়াই নাও নাকি? তোমরা তো স্যার অনেক আমরা বন্ধু তো হচ্ছে এটা তিনটাতে আর। দিতে স্যার চাইছিলাম। নেট তো ভালো অনুভূতি স্যার, মানে বৃহস্পতিবারে নেন, সিলেবাসটা সেম থাকলে ভালো হতো। আচ্ছা, দাও কোপাই দাও, সিলেবাস সেম রাখলেও যে তোমরা অনেক ভালো করবা এটা সমস্যা। আমরা তো চাই ভালো করো, তো তাও তো ভালো করতে পারো না। স্যার এই সেকশনে তো সোমবারে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, সোমবারে। তোমাদের সেকশনের রেজাল্ট দেওয়া হয়েছে সেকেন্ড সিটি, দেখছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা হচ্ছে সব সব সেকশনে কি ইয়া অব্দি পড়ছি আই থিঙ্ক, প্রোটেকশন অফ দ্য অল্টারনেটর, তাই না? এই কথাবার্তা বলবা এখানে, এই যে ডাটা অন রেখা ইয়া করার কোনো মানে হয় না, ঠিক আছে? অনলাইন ক্লাসের জন্য নিতে খুব বিরক্তিকর লাগে। বলো, লাস্ট কতটুকু অব্দি পড়ানো হয়েছে? আমার যতটুকু মনে পড়ে যে 3টা সেকশনে আমি প্রোটেকশন অফ দ্য অল্টারনেটর অব্দি পড়ানো হয়েছিল, ঠিক আছে? জি স্যার, ট্রান্সফরমার প্রোটেকশন শুরু করবেন হুম, বলছিলেন। হুম, হুম। আচ্ছা, এখানে যারা আছে ডিআইইউ সাবস্টেশন ভিজিটে যায় না এমন কেউ আছে? স্যার আমাদের সেকশন বাকি আছে। আচ্ছা, আর জি তোমাদের স্যার। সেকশন পুরোটাই বাকি না, কোনো জি গ্রুপই স্যার, যায় আমাদের নাই? সেকশন শনি আর রবিবার 2 দিন। বি1 বি2 মানে কেউ যায় নাই, তাই তো? স্যার B2 গেছে, হ্যাঁ, B1 বাকি আছে স্যার। বি ওয়ান বাকি, আর এ1 এ2 বাকি, জি জি স্যার। স্যার। আর সি1 সি2 সবাই গেছে। জি স্যার। আচ্ছা, তাহলে একটু বলো তো, আমি একটু ওইটা নিয়ে আইডিয়া নিই যে কি পড়ছো না পড়ছো। তোমরা তো আসলে গেছো, মানে যদিও ভালো হইতো যে আমি সহ গেলে।
ঠিক আছে, আমার তো অন্য প্ল্যান ছিল আসলে, অন্য প্ল্যানটা পরে আর তোমাদেরই কাহিনীতে আমার আর মন আগায় নাই যে তোমাদেরকে নিয়ে কিছু করি। তো ব্যাপারটা হচ্ছে তোমার কৃষি দেখলা একজন বলো তো শুনি, কারণ ওই ট্রান্সফরমারের প্রোটেকশনের সাথে আজকের পড়াশোনার মিল আছে আর কি। কারণ ওইখানে তোমাদেরকে ভিতরের মেকানিজম বোঝানো হয় না, তোমাদেরকে হয়তো মানে তোমাদেরকে তো এভাবে বলা হয়। আমি তো একটা গ্রুপের সাথে গেছি, আমি তো ওদেরকে একদম ওয়ার্কিং প্রিন্সিপাল সহ এক্সপ্লেন করছিলাম, উনি যিনি ছিল উনি কিছু বলে না, আমি উল্টা সব পুরোটা ব্যাখ্যা করছি। তো অন্য গ্রুপে তো আই থিঙ্ক মনে হয় না তোমার ইয়ে আছে, মানে উনি ভিতরের মেকানিজম ব্যাখ্যা করছে, উনি তো মনে হয় জাস্ট বলছে যে এই লাইন থেকে এখানে সিটিতে আসছে, এইভাবে বলছে না নাকি? জি স্যার, ওইভাবে বলছে, শুধু বলছে যে এই লাইন থেকে এই লাইনে আসছে, এই লাইন থেকে এগিয়ে হুম। গেছে, এটা প্রোটেকশন, এটা আচ্ছা, এই সিটি, এটাই বলো এটা পিটি। আমাকে, এটাই বলো তো দেখি মনে আছে কিনা। মেইন মেইন ডিআইইউ লাইনটা কোত্থেকে কোথায় এসে কোথায় যায় কে বলতে পারবে পুরোপুরি? এই তোমরা কথা বলো ভাই, ঘুমাই আছো নাকি হ্যাঁ সবাই? হ্যালো? আরে অনলাইন ক্লাস নিলে তো এক ঝামেলা। স্যার খাগান থেকে যে ফিডারটা গেছে শুনতে ওটা থেকে আর কি আছে। মেইন লাইনটা আসছে। খাগান থেকে ফিডার আসছে? খাগান থেকে ফিডার আসছে তুমি শিওর? মানে স্যার ওইটাই কেউ তো দেখলাম আগে, যদি আমি স্যার ভিজিটে যাই নাই। আচ্ছা, কে বল, কেউ কেউ যারা ভিজিটে গেছো লাইন কোত্থেকে আসছে এটা বলো আগে। তা আমাদের বলছে এটা হচ্ছে সাভার থেকে আসছে। সাভার থেকে হ্যাঁ আসছে স্যার। সাভার থেকে আসছে, তোমাদেরটা কিন্তু স্পেশাল ফিডার, তোমাদেরটা কিন্তু চাঁদগাঁওয়ের ফিডার আলাদা, ঠিক আছে? তোমাদেরটা ডিরেক্ট 33 কেবি লাইন আসছে, তার চাঁদগাঁওয়ের লাইনটা আসছে কিন্তু খাগান থেকে ফিডার হয়ে তোমার হচ্ছে 440 ভোল্টের লাইন। আর তোমাদেরটা কিন্তু ডিরেক্ট 33 কেবির লাইন, স্পেশাল ফিডার, এই জন্য ডেফিনেটলি কারেন্ট যায় না। প্রত্যেকটা ভার্সিটিতে যে ফিডার গুলো দেওয়া হয়, শুধু ভার্সিটি না, হসপিটাল, তারপরে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ওগুলো বলা হয় স্পেশাল ফিডার, এক্সপ্রেস ফিডার বলা হয়, এক্সপ্রেস ফিডার, ঠিক আছে? তো আচ্ছা, ওখান থেকে আসলো, তারপর এসে কোথায় ঢুকছে? স্যার এসিআর স্যার। কি এসি? এসিআর এসিআর, হ্যাঁ এসিআর। এসিআরটা কি, ফুল ফর্ম কি? স্যার অটোমেটিক সার্কিট রিক্লোজার। অটোমেটিক সার্কিট রিক্লোজারে হয়ে, তোমার তো এইভাবে বলতে পারবে না অটোমেটিক সার্কিট রিক্লোজারে ঢুকছে। অটোমেটিক সার্কিট রিক্লোজার একটা জাস্ট প্রোটেকশন ডিভাইস, আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় ঢুকছে, তো তুমি এটা বলো কেন যে অটোমেটিক এসিআর এ ঢুকছে? এসিআর হয়ে কোথায় এসিআর গেছে হয়ে এটা ঢুকছে বলো। স্যার, এসিআর হয়ে ঢুকছে। হ্যাঁ এসিআর ড্যাফোডিল হয়ে কোথায় ঢুকছে সাবস্টেশনে তাই ঢুকছে। বলো। ড্যাফোডিল সাবস্টেশনে স্যার। এসিআর হয়ে ড্যাফোডিল ঢুকে গেছে ডিরেক্ট? না স্যার, তাহলে একবারে না, এসিআরটাই এখানে বললো আরো কেন? প্রোটেকশন আছে। এই হ্যাঁ কি ট্রান্সফরমার কি আছে আছে স্যার, বলো। তারপরে সবার ট্রান্সফরমার আছে। প্রথমটাই তো বললো না, সবার প্রথম প্রোটেকশন ডিভাইসটার নাম কি ছিল? ওই স্যার, তোমাদেরকে আমি পড়াইছি। স্যার এয়ার ব্রেক সুইচ। হ্যাঁ, এবিএস, ঠিক আছে, এয়ার ব্রেক সুইচ মনে আছে, এটা পড়াইছিলাম যে এয়ার ব্রেক সুইচ কোন অবস্থায় করতে হয়, অন অবস্থায় নাকি অফ অবস্থায়? স্যার অফলোডে। অফ লোডে। ওটাও কি ওখানে বলছে না উনি এটা? জি স্যার বলছিল। হুম। আচ্ছা, তো ওখান থেকে আসছে, ওখান থেকে এসে কি হয়ে আসছে বলো তো? মানে পোল হয়ে, পোলের উপরে সিটি আর পিটি দেখছো? জি স্যার। জি জি স্যার। স্যার, গলফ কোর্টের সাথে। গলফ কোর্টের সাথে? আচ্ছা, ওখান থেকে তো আসছে, এরপরে তো ওই যে সাবস্টেশনের সামনে তো আসছে, মানে পোল তো এখন অনেক জায়গায় আছে। তো হ্যাঁ পোলের ইয়া কি, মানে তোমার সিটি আর পিটি কেমনে বোঝা যায় এটা বুঝো? মানে একটা জিনিস দেখলে তুমি সিটি বুঝবে নাকি পিটি বুঝবে, এটা কেমনে বোঝা যায় বলো তো? স্যার, পিটিতে একটা কানেকশন থাকে আর সিটিতে দুটো কানেকশন থাকে। কেন সিটিতে একটা কানেকশন থাকে কেন? একটা তো নিউট্রাল করা থাকে গ্রাউন্ডের সাথে, আর একটা হচ্ছে মানে ভোল্টেজটাকে মেজার করার জন্য একটা ফেজে দেওয়া হয়, মানে প্রত্যেকটা ফেজে একটা একটা দেওয়া হয়। তারপর হচ্ছে সিটিতে আর কি একটা দিয়ে ঢুকে, একটা টার্মিনাল দিয়ে ঢুকে আরেকটা টার্মিনাল দিয়ে বের হয়ে যায়, আর সেকেন্ডারি হুম। থেকে আর কি মেজার করা হয়। আচ্ছা, এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেইন মানে সিটি আর পিটির বোঝার উপায়। আচ্ছা, এতে লেখা যায় না তো, লেখা যায় হ্যাঁ। তোমার মানে ধর এই দুইটা যদিও দেখতে আলাদা আলাদা, কিন্তু দেখলে তো আসলে বোঝা যাবে না। বোঝা যাওয়ার উপায় হচ্ছে পিটি মানে কি, আমি একটু অন্য কথা বলতেছি আশা করি, কারণ অনেকে তোমরা ট্রান্সফরমার দেখে গেছো, যদি আসলে আমার সুযোগ থাকলে আমি সব গ্রুপে নিয়ে যাইতাম, কিন্তু আসলে ওইভাবে তো শিডিউল মিলে না, এই জন্য আসলে একজন স্যারকে নিয়ে সি সেকশন দেখলাম জুনায়েদ ভাইকে নিয়ে গেছো তাই না? আমাদের স্যার C2 হচ্ছে সাগর হাজরা স্যার নিয়ে গেছিল। জুনায়েদ ভাই কি তোমাদের কাউকে নিয়ে গেছে? ওই স্যার যে তোমার বিটু জুনায়েদ স্যার বিট্টু, হ্যাঁ। তো আসলে এটা আসলে মানে কিছু করার নাই। আমি IEEE এর কেউ থাকলে আমি বলবো যে এগুলো না করার জন্য, কারণ তুমি তো আসলে এটা ফর্মালিটিস করতেছো তাই না? তোমরা যেই এখানে ইনভলভ থাকো না কেন, অন্তত অ্যাটলিস্ট ইলেকট্রিক্যালের যে কোনো একটা টিচারকে দিবা, নাহলে এটা খারাপ দেখায় জিনিসটা। আচ্ছা,
তো ধরো এই যে হচ্ছে ধরো যদি তোমার শেয়ার হয়, সিটির কাজ কি বলো তো? সিটির, আচ্ছা সিটির প্রাইমারি কোথায় কানেক্টেড থাকে বলো তো কেউ? স্যার সিটির প্রাইমারিটা হচ্ছে আর কি মেইন লাইনে কানেক্টেড হ্যাঁ, থাকে। মেইন লাইনে কানেক্টেড থাকে। তো আমার সিটি কি সিরিজে থাকে নাকি প্যারালাল থাকে? স্যার সিরিজে। সিরিজে, তার মানে ধরো সিরিজে কানেক্ট করার জন্য ইয়া লাগবে না? ধরো এইভাবে তার আসছে, আমার তো দেখা যাচ্ছে না আঁকতেছি এগুলা, স্যার মানে দেখা ড্রয়িং যাচ্ছে। করতেছি, এগুলো তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, জি স্যার। বললাম যে ধরো আমার যে মেইন লাইন, এই মেইন লাইনটা তো আমি এইভাবে আনবো যে সিরিজ এভাবে সিটির মধ্যে ঢুকলো, তারপরে কিভাবে গিয়ে বের হবে তাই না? তার মানে সিটি যখন দুইটা মাথা থাকবে তখন বুঝবে ওটা কি সিটি। আর যদি দেখো যে একটা পটেনশিয়াল ট্রান্সফরমার কিসে থাকবে লাইনের সাথে, বলো পটেনশিয়াল ট্রান্সফরমার কিসের সাথে রাখবে লাইনে? শুনতেছো? এটা কি স্পোর্টস কে? পটেনশিয়াল ট্রান্সফরমার লাইনের সাথে কিভাবে থাকবে? এই যে প্যারালাল না? তার মানে তোমার যে লাইন, আমার লাইন মানে কি, লাইন মানে লাইনের ভোল্টেজটা মেনলি মেজার করে তাই না? তো লাইনের ভোল্টেজ মানে কি, লাইনের কিছু লাগানো প্লাস কি নিউট্রাল লাগানো। তো এই যে লাইনের একটা কানেকশন থাকে আর বাকিটা কি নিউট্রালে কানেক্টেড করা থাকে, ঠিক আছে? তার মানে কেউ লাইনের ভোল্টেজটা মেজার করতে পারে। এই বুঝতে পারছো তোমরা কিভাবে বুঝবা? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। কোনটা কোনটা? স্যার সিটিরটা বুঝছো? সিটিরটা বুঝছো নাকি একটা বুঝো নাই? স্যার বুঝা যেতেছিল না, আরেকবার একটু বললে ভালো হতো। স্যার সিটা বুঝছি স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম যে ধরো তোমরা যে সাবস্টেশন ভিজিটে গেলা, তো তোমাদের আসলে অনেক কিছু ওই সময় ব্রিফ করা উচিত ছিল, যেটা আসলে মানে আমার ফল্ট বলো বা শিডিউল মিলে না, এই জন্য এই কারণে সেগুলো আমি আবার বুঝাচ্ছি যে কি দেখে বুঝতে পারবা। তো ধরো পোলের উপরে সিটিও থাকে পিটিও থাকে, হয়তো গঠন একটু আলাদা থাকে, সিটি বেশিরভাগ ক্ষেত্রে লাল কালার করা থাকে, কিন্তু ওগুলো আসলে মেজর কোনো ইয়া না, মানে কেউ জানি সিটি সাদা কালার করলেও কোনো কিছু যায় আসে না। মেনলি বুঝার উপায় হচ্ছে ধরো রাস্তাঘাটে যখন তুমি হাঁটবা, তুমি কিন্তু আশেপাশে অনেক সিটি দেখো পোলের উপরে, তো সিটি বুঝার উপায় হচ্ছে সিটিটার উপরে দুইটা মাথা থাকবে। ধরো এটা একটা সিটি, নিচের পার্ট এটা সিটির নিচের পার্ট, আর উপরের পার্ট এরকম করা থাকে, এরকম করা থাকে। তো কি হয় এখন, সিটির কাজ তো হচ্ছে লাইনের কারেন্ট মাপা, তো ও হচ্ছে কি করে, সিটির ফুল ফর্ম কিন্তু কারেন্ট ট্রান্সফার, আশা করি তোমরা জানো এখন। তো কারেন্ট ট্রান্সফরমারের কাজই হচ্ছে প্রাইমারি সাইডের যে হাই কারেন্ট এটাকে লো কারেন্টে কনভার্ট করে বিভিন্ন প্রোটেকশন ডিভাইস বা বিভিন্ন মেজারমেন্ট ডিভাইসে পাঠানো। তাহলে আমার কি নিশ্চয়ই কারেন্ট মেজার করতে হবে। তো কারেন্ট মেজার করার জন্য আমি একটা অ্যামিটার, সিটি হচ্ছে একটা বলতে পারো বড় অ্যামিটার। তো অ্যামিটার সবসময় কিসে কানেক্ট করতে হয়, সিরিজে না? তাহলে সিরিজে কানেক্ট করার সময় আমার কি দুইটা ইয়া লাগবে না? ধরো এটা মেইন লাইন, এটা মেইন লাইনটা কোথায় আসবে, সিটি হয়ে এসে এখানে কানেক্ট করবো, একটা কি এদিকে বের করবো, তাহলে ও ভিতর দিয়ে কি কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস হবে না? তোর মধ্যে দিয়ে পাস হলেই তো আমাকে কি করতে পারবে, মেজার করে দিতে পারবে। এই জন্য সিটির মাথায় সবসময় কয়টা কয়টা পোল থাকে, দুইটা। দুইটা বুঝতে স্যার। পারছো? এই বুঝতে পারছো কেমনে সিটি পিটি চিনবা? আর পিটির মাথায় কয়টা থাকে? একটা। কারণ কি পিটি থাকে, কি পিটি থাকে প্যারালালে ভোল্ট মিটারের মতো। তো আমরা যখন একটা লাইনের ভোল্ট মেজার করতে যাই, তাহলে একটা জিনিস চিন্তা করতে, একটা ধরো মেইন লাইন, এই মেইন লাইনে যদি ভোল্ট মিটার লাগাই দিই আর নিচে যদি গ্রাউন্ড করে দিই, তাহলে ও মেইন লাইনের ভোল্টেজ মাপতে পারবে না। তো সেটাই পিটি করে, পিটির একটা মাথা থাকে যে মাথাটা হচ্ছে তোমার মেইন লাইনের সাথে যুক্ত করা হয়, আর মাথাটা গ্রাউন্ডেড করা হয়। এখান থেকে বোঝা যায় কি এটা পিটি। এবার বুঝতে পারছো নাকি এবারে বুঝতে পারো নাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে তোমরা হচ্ছে মানে পার্থক্য করবে এভাবে। আচ্ছা, যেমন সিটিপিটি হয়ে তারপরে তোমার হচ্ছে এই গিয়া ছিল, এই যে তোমার মেইন পোল হয়ে ঢুকছে কি ট্রান্সফরমারের ঢুকে নাই। ট্রান্সফরমার আগে কি কি ছিল বলো তো কেউ? স্যার আইসোলেটর ছিল। আইসোলেটরের নাম কি? গ্যাং আইসোলেটর, ঠিক আছে, গ্যাং অপারেটেড আইসোলেটর। তোমাদেরকে কিন্তু আইসোলেটরও পড়ানো হয়েছে। আইসোলেটরের মাথাটা দেখছো তোমরা? আইসোলেটর কিভাবে কন্ট্রোল করে বলো তো? ম্যানুয়াল নাকি অটোমেটিক? স্যার নিচে একটা লিভার ছিল। হ্যাঁ, নিচে একটা লিভার থাকে। যখনই হচ্ছে আমার পুরো লাইন অফ করে দিতে হয়, তখন হচ্ছে ওই লিভার টান দিলে ওই পুরো জিনিস কি মানে ওই যে, এটা তো আমি আগেও ক্লাসে দেখাচ্ছি ভিডিওতে, ওটা সরে যায় এভাবে, ঠিক আছে? আচ্ছা, আইসোলেটরের উপরে কি ছিল বলো? শুরু হয় উপর থেকে যে আসে লাইনটা কিভাবে আসে বলো? তোমরা কি ভিজিট করলা বলো তো? একটা সি সেকশন তো কেউ কিছু বলতেছো না, আমি বুঝলাম না তোমরা কি গেছো না গেও না আসলে, নাকি ঘুরতে গেছো খালি? কেউ কিছু ফিউজ বলবা? ছিল স্যার উপরে একটা ডিসকানেক্ট করার উপরে জন্য। একটা ফিউজ, হ্যাঁ ফিউজের উপরে কি ছিল? আমি এগুলো বলতেছি, আমি এগুলো বলতেছি বিকজ, হ্যাঁ সাবাস লাইটিং এর, এগুলো বলতেছি কারণ আমি এগুলোই পড়াবো এখন, ঠিক আছে?
বুঝতে পারছো? আমি এগুলোই পড়াবো আজকে এবং কাল এর নেক্সট আর কি, মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন তোমাদের লাইটিং এর পার্টটা বলাই হয় না, ওটা হচ্ছে তোমাদের ফাইনালের পার্ট, মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন আর ট্রান্সফরমার প্রোটেকশন। আচ্ছা, তাহলে প্রথম দিকে শুরু হয় কি, একটা উপরে চিকন তার দেখছো, ওভারহেড লাইন, ওভারহেড গ্রাউন্ডিং লাইন। কখনো মানে রাস্তাঘাটে যখন হাঁটো ট্রান্সমিশন লাইনে একদম সবার উপরে কোনো চিকন লাইন দেখতে পাইছো কেউ? জি স্যার। ওটার কাজ কি কেউ বলতে পারবা? স্যার সাবস্টেশনের সাথে কমিউনিকেট করে, একটা সাবস্টেশনের সাথে অন্যটা সাবস্টেশনে। আর্থিং স্যার মনে হয় এটা। শোনো, দুই রকম বিষয় আছে, একটা ওইটা একটা হচ্ছে গ্রাউন্ডিং লাইন, ওভারহেড গ্রাউন্ডিং লাইন, ঠিক আছে? তো বিদ্যুৎ চমকালে যাতে কারেন্ট সার্চ ডিরেক্ট কোথায় মাটিতে চলে যায়, ঠিক আছে, এটা হচ্ছে লাইনের উপর দেওয়া হয়, বুঝতে পারছো? আর একটা যেটা সেটা হচ্ছে সাবস্টেশন কমিউনিকেশন, বললেও ভুল হবে, এটা আসলে মেনলি সাবস্টেশন কমিউনিকেশন প্লাস রিলে কোঅর্ডিনেশন। তোমাদেরকে পাওয়ার লাইন ক্যারিয়ার একটা লাইন বলছিলাম না, জি পিএলসি, হ্যাঁ জি ওটা স্যার। হচ্ছে ওই লাইনটা, বুঝতে পারছো? তো চিকন তারের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এবার গেল ওটা ছিল, এরপর লাইটিং অ্যারেস্টার ছিল। লাইটিং অ্যারেস্টারের কাজ কি? স্যার বাজ পড়লো এটাকে মাটিতে পাঠায় হ্যাঁ, দেওয়া। এখানে কি একজন ক্লাস করতেছে, বাকিরা কথা বলো না কেন? এই কি বলে, যারা করতেছো না, রেসপন্স করতেছো না, আমি কিন্তু একটা আজকে প্রেজেন্ট দিব না। আদায় শাহেদ কামাল আবার আইডি লিখে দিচ্ছে এই সেকশন। তো সবাই কি ঘুম থেকে উঠছো? জি স্যার। নাফিস ইকবাল আছে? ঘুম থেকে উঠছি। নাফিস ইকবাল আছে? নাফিস, সাব্বির, রাকিব, রেড লিস্টেড এগুলা কই? এগুলার আমি দেখতে চাই। দেখছো এগুলা একটাও নাই। স্যার। ইয়েস স্যার। কে এটা? স্যার ডাকুলেন। রাকিব আছো? জি স্যার। আচ্ছা আছো। তারপরে এই যে কানন, সাব্বির, জিনান, স্যার আমরা তো সবাই আছি স্যার। সবাই কোথায় আছো? স্যার এই যে আমি কানুন, তারপর সাব্বির তো। আচ্ছা, তারপরে হচ্ছে জিনান কই? স্যার মাহফুজ আছি তো। আছো? আছি স্যার। কথা বলো না কেন, এরকম ঘুমায় আছো কেন? লকডাউন দিছে বলে তোমরা তো দেখি লক হয়ে গেছে সবগুলা। না স্যার সবকিছু তো শুনতেছি। শুনতেছো কেন? আমি কি শোনার কোনো পড়াচ্ছি? সকালবেলা করে যাইতে হচ্ছে আমাদেরকে। আমি কি পড়াচ্ছি? আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, তোমরা যে পড়ছো ওগুলো একটু ক্লিয়ার করতেছি, নাহলে তো ওই ভিজিট করার কোনো মানে হয় না। না বুঝেই তো অনেক কিছু আসছো, এই জন্য ওগুলো ক্লিয়ার করতেছি আবার, কারণ ওগুলো ওগুলো যদি ভালো করে বুঝো আমার পড়াগুলো রিলেট করতে পারবা। আচ্ছা, তো প্রথমে উপর দিকে লাইটিং অ্যারেস্টার আসে, লাইটিং অ্যারেস্টার থেকে আসে কোথায়? ফিউজ, ফিউজ থেকে আসে কোথায়? গ্যাং আইসোলেটর, সরি উপরে গ্যাং আইসোলেটর, পরে ফিউজ। ফিউজ থেকে কোথায় যায় বলো তো? লাইনটা মনে আছে? স্যার অপারেটিং সুইচ। ফিউজ থেকে অপারেটিং সুইচ, বাট অপারেটিং সুইচের বাম দিকে একটা আর্থিং এর লাইন চলে যায় না? একটা যায় হচ্ছে ওইদিকে ট্রান্সফরমারের দিকে, একটা কোথায় যায়? আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছ না, বুঝলাম না। আচ্ছা, একটা যায় হচ্ছে তোমার ট্রান্সফরমারের দিকে। আমি একটু আঁকি। প্রথমে ধরো উপরে থাকে হচ্ছে লাইটিং অ্যারেস্টার, ঠিক আছে? এই লাইটিং অ্যারেস্টার পরে থাকে পোল। পোলে আচ্ছা, ইনসুলেটর তো দেখছি, ইনসুলেটর দেখে চুরির মতো, এগুলো তোমরা দেখছো না? জি স্যার। না, লাইটিং অ্যারেস্টারের পরে থাকে এরকম করে হচ্ছে গ্যাং আইসোলেটর। গ্যাং আইসোলেটর পরে থাকে হচ্ছে তোমার কি ফিউজ। কি ফিউজ বলে এগুলোকে বলো তো? আমাদের ডেভেলপটা কি ফিউজ ইউজ করছিল? ড্রপ আউট ভিউজ। হ্যাঁ, ড্রপ আউট ফিউজ। এই যে ড্রপ আউট ফিউজের পর থাকে একটা লাইন চলে যায় হচ্ছে এইভাবে ইয়ার দিকে, আর্থিং এর গ্রাউন্ডের দিকে, এদিকে একটা বক্স থাকে, ঠিক আছে? আর একটা লাইন কোথায় এদিকে চলে যায়, এদিকে প্রথমে কোথায় যায় বলো তো? একটা বক্সের মতো জায়গা থাকে না, এই বক্সটার নাম কি? বক্সের উপরে কি থাকে? তিনটা বলো। বিসিবি দেখছিলা? বিসিবি? জি স্যার। এই যে এই একটা লাইনটা এখান থেকে চলে যায় হচ্ছে কি বিসিবি তে, ব্যাক অন সার্কিট ব্রেকার। আমার যদি মাথা মুথা খারাপ, আমি কিন্তু পরীক্ষায় দিও যে ড্যাফোডিলের সাবস্টিটিউশন ব্যাখ্যা করো। এটা কিন্তু আমার মাথায় এখন আসতেছে কোশ্চেনটা। পোলাপানের আগ্রহ নাই, কিছু নাই, নিজের ভার্সিটির সাবস্টিটিউশন নিয়ে জানেন। আমি এটাই দিব যে ড্যাফোডিলে তোমার এই যে ট্রান্সফরমারের এবং তোমার ইয়ার মাঝখানে, পোলের মাঝখানে যে প্রোটেকশন ডিভাইস গুলো আছে সেগুলো ব্যাখ্যা করো, এবার তোমরা বুঝবা। তারপর এখান থেকে একটা কোশ্চেন আসবে ফাইনালে ড্যাফোডিল দিয়ে। দিবেন না সিটিতে দিবেন স্যার? ফাইনালে ড্যাফোডিলতে একটা কোশ্চেন আসবে, যাও বলে দিলাম, মানে বই থেকে আসবে, কিন্তু ড্যাফোডিলের কোন একটা পার্ট থেকে এটা করব, মানে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে কোন পার্ট করছি।
এবার না শুনলে তোমাদের অবস্থা। হুম। মানে ধরো বুঝতে পারছো কিরকম, ধরো সাপোজ আমি একটা রিলে, কিন্তু সেটা তো ড্যাফোডিলও আছে আমি জানি, তো আমি বলবো যে এই জায়গায় যে রিলেটা ইউজ করছিল সেটার বর্ণনা কর। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে কোথায় গেছে, বিসিবি তে গেছে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করে কেন এই জায়গায়? স্যার যাতে অনলোডে অফ করতে পারে আর কি। না, ওটা তো মেইন কাহিনী না, ওটা তো সবগুলাই করবা। মানে ভ্যাকুয়াম ইউজ করার কারণ হচ্ছে ভোল্টেজটা, মানে ভ্যাকুয়ামের গিয়া ভালো না, এনার্জাইজ মানে কি বলে তোমার স্পার গিয়া করার ক্ষমতা ভালো, যেগুলো হাই ভোল্টেজ লাইন। আচ্ছা, আমাদের যে ট্রান্সফরমার কয়টা আছে বলো তো? তোমাদের ভার্সিটিতে ট্রান্সফরমার কয়টা আছে? স্যার 2টা আছে স্যার। থাপ্পড় দিয়ে লাগাবো? স্যার কেমন অনেকগুলো থাপ্পড়? আছে স্যার, বিল্ডিং ভাগ করে ওইখানে 11 স্যার AB4 এ একটা। এবি4 একটা না, এবি4 একটা ট্রান্সফরমার। তোমাদেরকে আলাদা কোনো ফিডার লাইন নেয় নাই, শুধুমাত্র 8 এমবিআই দেখাইছে, আর কিছু দেখায় নাই? স্যার এখান থেকে বলছে যে হচ্ছে মানে 4টা ফিডার 4 দিকে চলে গেছে এইটুকু। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো ফিডার। আচ্ছা ফিডার যখন, আচ্ছা তুমি বলো আমার যে মেইন এটা এটা এখান থেকে আসছে, সেটা কত কেবির লাইন আসতেছে বলো তো? ট্রান্সফরমারের আগে আমি যে বুঝাচ্ছি, এটা কত কেবির লাইন? স্যার 33 33 কে ওই ট্রান্সফরমার কত করে? 11 11। তো 11 কি তোমার বাসায় পাঠায় দেয়, তোমার বিল্ডিং এ পাঠায় দেয়, ট্রিপল বিল্ডিং এ? 11 কে আবার কত করতে হয়? স্যার 220 বা 440। জি স্যার 220 কেন বলবা, 440 বলবা। 220 তো ফেস। হ্যাঁ 440, তো 440 করলে ওটা কি 440 এর জন্য আবার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার লাগবে না? ট্রান্সফার লাগবে। হ্যাঁ, তো অনেকগুলো ট্রান্সফরমার। আমার যতটুকু মনে পড়ে যে 5টার মানে আলাদাভাবে মানে 4টা আছে, আর এই যে একটা বড়, মানে 5টা কি 6টা হওয়ার কথা বড় ট্রান্সফরমার আর কি। আর ছোট ছোট তো আছে, পোল ট্রান্সফরমার গুলো তো আছে, ওগুলো ছাড়া। আচ্ছা, তো সাবস্টেশন হিসাব করলে কিন্তু এগুলোকে সাবস্টেশনই বলে, সেই হিসাবে কিন্তু ডেভেলপের সাবস্টেশন কিন্তু একটা না, বুঝতে পারছো? সাবস্টেশনের ব্যাক হচ্ছে যেখানে অ্যাটলিস্ট একটা ট্রান্সফরমার থাকবে আর হচ্ছে কন্ট্রোল লাইন থাকবে, সেই হিসাবে কিন্তু ডেভেলপের সাবস্টেশনে কিন্তু 6টা বা 5টা, বুঝতে পারছো? যেমন তোমার একটা সাবস্টেশন কোথায় আছে বলতো? যাও, মানে তোমরা যাওয়ার সময় পরে একটা সাবস্টেশন কোথায় আছে বলো, অডিটোরিয়ামের পিছনে বাদ দিয়ে? স্যার AB4 এর ওইদিকে নাকি একটা আছে বলছিল। দেখো নাই তোমরা? তোমরা যখন ইয়াতে হাঁটো, ওই যে জিমের আগে হাতের ডান পাশে একটা, যেখানে স্যার। কিছু তার পড়ে থাকে, সবুজ জায়গাটা আর কি, যেখানে ডিডি লেখা আছে ঘাস দিয়ে, এই হ্যাঁ, পাশে যে ওটাও একটা সাবস্টেশন, ওখানে স্যার, নেয় জিমের যায় তোমাদেরকে? জি হ্যাঁ, স্যার ওখানে নেয় নাই? না স্যার ওখানে নেয় নাই বলছিল। স্যার ওখানে জেনারেটর থাকে। আরে বাবা, জেনারেটর থাকে, আছে, ওটা হচ্ছে, ট্রান্সফরমার শোনো, আছে। জেনারেটর থাকে হচ্ছে তোমার ওই জায়গায় যেখানে আগে চায়ের দোকান ছিল, সেখানে, সেটা হচ্ছে জেনারেটর। কিন্তু নিচে নামার পরে, এটা মাটির জায়গা, নিচে নামার পরে একটা দেখবে সাদা ঘর, মনে পড়ে? ওই যে একটা তারের বান্ডিল টান্ডিল রাখা আছে যে জায়গায়, নিচে, উপরে না নিচে, স্যার ওখানে হচ্ছে। স্যার ওটা ভাঙ্গেই স্যার উপরে নিয়ে আসছে স্যার। আরে না রে বোকা, এখন একটা আছে। উপরে হচ্ছে 2টা জেনারেটর। জি স্যার একটা আছে স্যার, ওই যে ভাঙা ঘরের উপরে পাশে যেটা জেনারেটর, ভাঙতাছে উপরে তার পাশেই জেনারেটর, আছে। শোনো, উপরে জেনারেটর যেটা হচ্ছে গিয়া দিয়ে বানাইছে, ওই যে টেক্সটাইল কার্নিভাল টার্নিভাল দিয়ে দেখলাম পোস্টার দিচ্ছে, ওটা হচ্ছে জেনারেটর ঘর, ঠিক আছে? ওটার নিচে, নিচে নামার পরে হচ্ছে তোমার যে হচ্ছে ট্রান্সফরমার, আরেকটা সাবস্টেশন, ওটা হচ্ছে 11 কেবি টু কত, 440, বুঝতে পারছো? আচ্ছা, এই যে 11 কেবির লাইনটা ট্রান্সফরমার হয়ে ঢুকলো, এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হয়ে ঢুকলো। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের পরে কি আছে বলো তো? 3টা 3 ফেজ যেহেতু লাইন, ঠিক আছে? এরপরে 3টা লাইটিং অ্যারেস্টার। হাই রে, কি ভিজিট করলে আবার নিয়ে যাওয়া লাগবে তোমার। 3টা লাইটিং অ্যারেস্টার থাকে এভাবে পোল দেওয়া। এবার লাইটিং অ্যারেস্টার হয়ে কোথায় ঢুকে? ট্রান্সফরমারে ঢুকে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কি বলছি? প্রথমটা কি? হ্যালো? স্যার ওটা লাইটনিং অ্যারেস্টার। তারপরে এটা গ্যাং আইসোলেটর। তারপরে হচ্ছে তোমার ফিউজের পরে এটা হচ্ছে আর্থিং লাইন, আর এটা হচ্ছে কি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে কি এই যে আবার লাইটিং অ্যারেস্টার দিছে, কারণ ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য, ওটা তো হচ্ছে ওই লাইনের প্রোটেকশনের জন্য। আর তোমার এটা কি ট্রান্সফরমার। এবার আসি ট্রান্সফরমারের পার্টে, বলো তো দেখি যে তোমাদের যে ট্রান্সফরমার ছিল ওটার গিয়া কত ছিল, ওটার প্রাইমারি সেকেন্ডারি ফেজের কানেকশন কত কি ছিল, স্পেসিফিকেশন, ট্রান্সফরমারের স্পেসিফিকেশন বলো। স্যার হ্যাঁ স্যার H2 তে ডেল কানেকশন আর L2 তে স্টার। এলটা। আর কিছু ছিল না? আর কিছু ছিল? DYN এর আর কিছু ছিল? তোমাদের কি নেম প্লেটটা দেখাইছে? কেউ ছবি তুলছো নেম প্লেটের? স্যার আমাদের এখনো ভিজিট হয় নাই।
কাছ থেকে দেখতে তা পাই। বুঝছি, যা বাকিদের জিজ্ঞেস করতেছি। এই সি সেকশন, এই রে ভাই এই স্বাধীন, তারপরে ওর জি নাম স্যার, কি, শুরুতে ওই বলছিল, বলে ওর দেয়নি নাম আর কি, কি। দাঁড়াও, ওই যে হাই স্পাইস, ওর নাম কি? শপথ। সিফাত মনে, শপথ, হ্যাঁ শপথ। আরেকজন হচ্ছে মেয়ে আছে, ও কই? হ্যাঁ, যারা আছো, তোমাদের কি খালি থিওরিটিক্যাল পড়া দিয়ে সিজি তোলার অভ্যাস থাকে? এটা বল, কিছু বলো না কেন ক্লাসে? তাহলে এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টই করতে পারো। চাকরির সময় কি তোমার কি আবার পরীক্ষা নিবে যে তুমি ট্রান্সফরমারের ইয়া রাখো? স্যার DYN 11 স্যার। হ্যাঁ, DON11, এটা কি বুঝাই বলো? এটা মানে কি বল, এটা সবাই বলা উচিত, এটা বলো তো DON11টা কি, কি বুঝাই? স্যার স্যার 11 প্রাইমারি সাইড ডেল্টা, ভেক্টর গ্রুপ স্যার, প্রাইমারি সেকেন্ডারি সাইড সাইড মানে ডেল্টা, সেকেন্ডারি সাইড হচ্ছে ওয়াই কানেকশন ওয়াই। নিউট্রাল, আর 11 কি বলো তো? স্যার 11 কেবি বুঝাইতেছে। না স্যার 11 হচ্ছে স্যার ভেক্টর গ্রুপ, এটা মানে কি? প্রাইমারি থেকে হ্যাঁ, সেকেন্ডারি কতটা ফেজ অ্যাঙ্গেলে থাকবে ওইটা হুম আর কি। ওটাই। রে কি যে বলে, এটা নাকি 11? এটা হচ্ছে প্রাইমারির সাথে সেকেন্ডারি ফেজ ডিফারেন্স। আমরা যেমন প্রাইমারিতে ডেল্টা কানেকশন দিলাম, সেকেন্ডারিতে ওয়াই কানেকশন দিলাম। আচ্ছা বলতো, ডেল্টা আর ওয়াই কানেকশনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে লাইন কারেন্ট বা ভোল্টেজের মধ্যে? বুঝো এসব? আমাদের ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ তোমাদের পড়ানো হয়েছে, ইমতিয়াজ স্যার পড়াইছে আই থিঙ্ক, যতটুকু জানি আমি। 11 মানে বুঝায় যে মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি 330 ডিগ্রি ল্যাগে আছে, অথবা সেকেন্ডারিটা 330 ডিগ্রি লিডে আছে। বুঝতে পারছো কি বুঝাই? তোমাদের যে ড্যাফোডিলের ট্রান্সফরমার 8 MVA, সেটা হচ্ছে DON11, তার মানে সেটা হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি 330 ডিগ্রি ল্যাগে আছে। বুঝতে পারছো? আচ্ছা, সেটা গেল। সেটা যাওয়ার পরে আর কি কি ছিল? কুলিং সিস্টেম কি ছিল তোমাদের ট্রান্সফরমারে? স্যার রেডিয়েটর। অয়েল কুল ছিল স্যার। কুলিং সিস্টেমের নাম ছিল হচ্ছে ONAN, ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। ঠিক আছে? মানে এটা মানে কি বুঝায়, ট্রান্সফরমারের কুলিং দুই মানে মেইনলি এন আর এফ। এন মানে বুঝে হচ্ছে ন্যাচারাল, এফ মানে বুঝে হচ্ছে ফোর্স। তো অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল মানে হচ্ছে তুমি তেলটাকে মানে ফোর্স করে পাঠানো ট্রান্সফরমারে, তার তোমার তেলটা নর্মালি হচ্ছে ফ্লো করতেছে, ফ্লো হয়ে বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়ে আবার ট্রান্সফরমারে যাচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে ওনান ট্রান্সফরমার, ONAN। এটা হচ্ছে ট্রান্সফরমারের কুলিং সিস্টেম বলা হয়। তোমাদের ট্রান্সফরমারটা ছিল ONAN ট্রান্সফরমার, DYN11। তারপর 33 KB থেকে 11 KB। আর ট্যাপ অনলোড ট্যাপ চেঞ্জার মানে বুঝো তোমরা? অনলোড ট্যাপ চেঞ্জার, ট্রান্সফরমারে অনলোড ট্যাপ চেঞ্জ, অফলোড ট্যাপ চেঞ্জ। আচ্ছা, এটা কেউ বুঝো? জি স্যার। কি বলো তো এটা? স্যার ট্যাপ চেঞ্জিংটা হয় যখন প্রাইমারিতে আর কি ভোল্টেজ স্টেবল থাকে না আর কি, তো সেকেন্ডারিতে ভোল্টেজটা স্টেবল রাখার জন্য আমরা ওই কি বলে টার্ন নাম্বারটা চেঞ্জ করি আর কি, রেশিওটাকে আর কি ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য বাইরের দিকে। আচ্ছা তো দেখো আমাদের, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো। আমাদের যে ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারের তো তোমার লোডের সাইডে কানেক্টেড থাকে, লোড প্লাস প্রাইমারি। এখন আমাদের সবসময় 33 থেকে 11 মোটামুটি রাখা উচিত না? কিন্তু লোডের চেঞ্জের কারণে তো এই ভোল্টেজের পরিমাণটা চেঞ্জ হইতে পারে, কিন্তু আমাদের 33 থেকে 11 চেঞ্জ করতে হবে, কারণ লোড চেঞ্জ হলে কারেন্ট চেঞ্জ হবে। আর কারেন্ট চেঞ্জ হলে ভোল্টেজ যদি 33 থাকে, তাহলে আমার ওইভাবে চেঞ্জ করার চিন্তা ট্যাপটা, যাতে সবসময় এরকম একটা স্টেবল ভোল্টেজ পাই। তো এই জন্য দুই রকম ট্যাপ চেঞ্জ থাকে, একটা অনলোড একটা হচ্ছে অফলোড। মানে তুমি চাইলে ম্যানুয়াল কন্ট্রোল করতে পারো, ভোল্টেজকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারো। আর তোমাদের যে ট্রান্সফরমার সেটা হচ্ছে মানে অনলোড ট্রান্সফরমার, অটোমেটিক। সেটা নিজে থেকে দেখবা ধাপ ধাপ করে আওয়াজ হয় মাঝে মাঝে, যেমন আমরাও দিন গেছিল, ওই সময় আওয়াজ হয়েছিল। তো ওরা নিজে নিজে ট্যাপ চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তো ট্যাপ চেঞ্জ করার ফলে তোমার কি ভোল্টেজ সাথে সবসময় কি থাকে, 33 11, মানে মানে চেঞ্জ করলে 32 পয়েন্ট সামথিং হয়, মানে বেশি যাতে না কমে। ধরো 29 হয়ে গেলে তো সমস্যা ভোল্টেজের ইয়াটা, বুঝতে পারছো? এই জন্য যাতে মানে ট্যাপ চেঞ্জ করে টার্ন নাম্বারটা চেঞ্জ করে ও হচ্ছে কি করে, ট্যাপ চেঞ্জটা অনেকটা হচ্ছে অটোমেটিক ভোল্টেজ। তোমার আমরা যে ল্যাবে ঘুরাই না, ঘুরাই ঘুরাই ভোল্টেজ চেঞ্জ করি, এটাই জিনিসটা, কিন্তু এটা অটোমেটিক্যালি হয়। ঠিক আছে? আচ্ছা, মেইন ট্রান্সফরমারের দুই পাশে কিছু রেডিয়েটর দেখছো? রেডিয়েটর, জি স্যার। এটার কাজ কি? স্যার তেলটাকে ঠান্ডা করা স্যার। তেল কিভাবে ঠান্ডা করে?
স্যার এয়ার সার্কুলেটরের মাধ্যমে তো ঠান্ডা হচ্ছিল মেইনলি বলছিল। আচ্ছা ব্যাপার, হ্যাঁ দেখো রেডিয়েটর মেনলি হচ্ছে এরকম, মানে এইগুলো এরকম করেই ভিতরে, কিন্তু তোমরা খেয়াল করলে বুঝবে এগুলো কিন্তু ভিতরে জাস্ট তার এই যে এবার পাইপ দেওয়া, পাইপের উপরে এবার সুন্দর করে একটা ডিজাইন দিছে, কিন্তু মেনলি কি হচ্ছে যে তেলটা ট্রান্সফরমারের মধ্যে ঢুকে গরম টরম হয়ে আবার কি রেডিয়েটরের মধ্যে দিয়ে যায়। যখন রেডিয়েটরের মধ্যে তেল যাচ্ছে, গরম তেল, তো বাতাসের সংস্পর্শে আসতেছে, তো বাতাসের সংস্পর্শে এসে ও ঠান্ডা হয়ে আবার ঘুরে কোথায় যায়, রেডিয়েটরের মাধ্যমে ঘুরে আবার ট্রান্সফরমারে যায়। বুঝতে পারছো? এই জন্য এর নাম হচ্ছে কি অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। আর রেডিয়েটরের কাজই হচ্ছে মানে পরিবেশের সংস্পর্শে আনানো তেলটাকে। তেলটাকে পরিবেশের সংস্পর্শে আনলে স্বাভাবিক গরম জিনিস যদি ঠান্ডায় আসে, ঠান্ডা হয়ে যাবে, আবার ট্রান্সফরমারে পাঠানো। এটা হচ্ছে ট্রান্সফরমার দুই পাশে যে বড় বড় ইয়ে থাকে, ট্রান্সফরমার কিন্তু ভিতরের পার্ট, কিন্তু দুই পাশে দেখবে রেডিয়েটর থাকে বড় বড়। এটার কাজ হচ্ছে এটা। আচ্ছা, এরপর উপরে কি থাকে? এবার তোমাদের পড়ার আজকে যে পড়ার একটা পার্ট, সেটা হচ্ছে উপরে কোনো বুকল সিলের নাম শুনছো? বুকল সিলে? জি স্যার, কনজারভেটর ট্যাঙ্ক স্যার। উপরে কনজারভেটর ট্যাঙ্ক। কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি? এই এটা তো সবার পারা উচিত ভাই, কি ভিজিট করলা? কনজারভেটর ট্যাঙ্কে কি থাকে? স্যার অয়েল থাকে। হ্যাঁ, কনজারভেটর ট্যাঙ্কে অয়েল থাকে। কনজারভেটর ট্যাঙ্কের নিচে একটা পানির মতো ইয়ে আছে, এটা দেখছো? এটা কি ওই জিনিসটা? এটা রিলে থাকে স্যার। কনজারভেটর ট্যাঙ্কের নিচে একদম বাম পাশে কালো একটা জিনিস। স্যার ব্রিদার, স্যার ব্রিদার থাকে স্যার। ফিডার। আর কিছু? সিলিকা জেল দেখছো? সিলিকা জেল জি স্যার। এটার কাজ দেখছো? ট্রান্সফরমারের সিলিকা জেল দেখছো ওদিন? ট্রান্সফরমার দেখি না, এমনি দেখছি। জি স্যার, স্যার মার্জাল বক্সে। জি স্যার ছিল। আচ্ছা, সিলিকা জেলের কাজ এখানে কেউ সিলিকা জেল ইউজ করছে কখনো? জি স্যার, ময়েশ্চার স্যার ইয়ে করার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। যারা বিশেষ করে ক্যামেরা চালায় তাদের সবথেকে বেশি দরকার হয়, তাদের লেন্স গুলো সবসময় সিলিকা জেলের মধ্যে রাখতে হয়। এটার কাজই হচ্ছে ট্রান্সফরমারেও দেখবা যে কনজারভেটর যে টাঙ্কি থাকে, টাঙ্কির এই পাশে এরকম করে একটা ঝুলানো জিনিস আছে, তোমরা খেয়াল করছো কি জানি না। এই পাশে একটা সাদা দেখবা পানি, এতটুকু পানি ভরে আছে এরকম এই পাশে। ঠিক আছে, আমি তোমাদেরকে আগে ডিসক্রাইব করেছি, যারা এখন ভিজিট করবা তাদের দেখবা সব এমনিই তোমরা পেরে গেছো, ওকে বললেও লাগবে না যে R&D বা ইয়ে আছে। আচ্ছা, তো এখানে ওর কাজ হচ্ছে সিলিকা জেলটা, এই যে ট্রান্সফরমারের যে অয়েল থাকে না কনজারভেটরের মধ্যে, ওই অয়েল তো স্বাভাবিক ময়েশ্চার ঢুকে গেলে সমস্যা, কারণ আমার একটা ইনসুলেশনের বিষয় আছে। ট্রান্সফরমারের কাজ, অয়েলের কাজ হচ্ছে ইনসুলেশন দেওয়া, তো ময়েশ্চার ঢুকে গেলে তো সমস্যা। তো সিলিকা জেল সব ময়েশ্চার শুষে নেয়, আর দেখে পানিগুলো নিচে পড়ে থাকে, এই জন্য ট্রান্সফরমারের ভিতরে যে পানি হইতে পারে ওইটা সেটা। আচ্ছা, আর ট্রান্সফরমার থেকে এরকম একটা ইয়া বের হয়েছে, ইয়া বের হয়ে কনজারভেটর গেছে, মাঝখানে একটা বুকল সিলে হয়ে, তাই না? এরকম করে গেছে না? এরপরে বড় একটা কি কনজারভেটর, এরকম না ব্যাপারটা ট্রান্সফরমার থেকে? জি স্যার। আচ্ছা, তো এটাকে কি বলে? বুকল সিলে। তো আজকে আমরা বুকল সিলেটা পড়বো, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর ট্রান্সফরমার থেকে গেল, ট্রান্সফরমারে এবার সেকেন্ডারি সাইডে, সেকেন্ডারি সাইডটা কোথায় যাবে? 11 কেবি লাইনটা কোথায় যায়? স্যার আইসোলেটর, আরেকটা আইসোলেটর। তারপরে ট্রান্সফরমার, তারপরে স্যার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হয়ে বাস করে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হয়ে ভিতরে ঢুকে কন্ট্রোল প্যানেলের মধ্যে। ঠিক আছে, তো কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে দেখছো কি কি থাকে? একটা বক্স হচ্ছে ইনগোয়িং, যেখানে 11 কেবিল লাইনটা আসে। এবার 11 কেবিল লাইনটাকে আউটগোয়িং করছে বাস বারের মাধ্যমে, কারণ তুমি যদি একটা লাইন থেকে একটা লাইন বের করো তাহলে তো সমস্যা। এবার ধরো এই আউটগোয়িংটা কোথায় কোথায় থাকবে তোমরা জানিও না, দেখছো কিনা? একটা থাকে হচ্ছে জি বিল্ডিং, ওইখানে ট্রান্সফরমারে, আর একটা থাকে হচ্ছে এই যে AB1 এর ওই দিক দিয়ে একটা থাকে, এরকম করে করে ভাগ করছে। এগুলো হচ্ছে 11 কেবিল লাইনগুলো ওইদিকে পাঠাই যায় আউটগোয়িং দিয়ে। ঠিক আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হয়ে। এবার আবার ওইখানে গিয়ে ভ্যাকুয়াম সেম জিনিস হচ্ছে তোমার ইয়া করে, ঠিক আছে? মানে এবারে ওই বিভিন্ন মানে আবার একটা সাবস্টেশনে গিয়ে 11 কেবি থেকে 220 কেবি করে। আচ্ছা, ধরো একটা ট্রান্সফরমারের আমি বললাম এই ট্রান্সফরমারটা হচ্ছে 11 কেবি ট্রান্সফরমার, ঠিক আছে? তাহলে এক সাইডে 11 কেবি, এক সাইডে কত থাকবে বলো? একটা 11 কেবি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে 11 কেবি হলে সেকেন্ডারি সাইডে কত থাকবে? স্যার 440। 440। আচ্ছা, তোমরা একটা ট্রান্সফরমার দেখে বুঝবা কেমনে যে কোন সাইড প্রাইমারি কোন সাইড সেকেন্ডারি? স্যার মোস্ট অফ দ্য কেস হচ্ছে সেকেন্ডারির যে বুশিং গুলা ওইগুলা হচ্ছে একটু মোটা থাকে, আর প্রাইমারির বুশিং গুলো একটু চিকন থাকে। ভাই প্রাইমারি সেকেন্ডারি তো আমার উপর, আমি যদি কানেকশন দেবো সেটাই প্রাইমারি, আমি যদি কানেকশন দেবো সেটাই সেকেন্ডারি। মানে হাই বুশিং তো ভোল্টেজ আমার উপরে। আর কি, হাই ভোল্টেজ সাইডের হচ্ছে আর কি বুশিং গুলো একটু ছোট থাকে, যেহেতু এদিক দিয়ে কারেন্টটা কম ফ্লো হয়।
সরি স্যার, হাই ভোল্টেজ আর কি বুশিং, স্যার গুলাই ফেলছি। আর কেউ বলতে পারবা? একটা ট্রান্সফরমারে বুঝে কেমনে যে কোন সাইড প্রাইমারি কোন সাইড সেকেন্ডারি, বা কোন সাইড ধরো 11 কেবি ট্রান্সফরমার, তাহলে কোনটা 440 ভোল্টের লাইন, কোনটা 11 লাইন, কেউ বলতে পারবা কেমনে বুঝে এটা? স্যার বুশিং দেখে বোঝা যায় স্যার। বুশিং দেখে কিভাবে বোঝা যায়? স্যার বুশিং হাই কি ভাই? ভোল্টেজ সাইডে বুশিংটা মোটা থাকে আর তারগুলা চিকন থাকে, আর হচ্ছে লো ভোল্টেজ সাইডে হচ্ছে তারগুলা মোটা থাকে, যেটাতে আর কি লাইনটা টানা হয়, ওটা মোটা থাকে, আর হচ্ছে বুশিং গুলা ছোট থাকে। বুশিং কি সব ট্রান্সফরমার থাকে? ইনফ্যাক্ট এখানে দেখলে দেখবে বুশিং নাই, মেনলি তার দেখে বুঝে যায়। ঠিক আছে, বুশিং তো বুঝেছে একটাও, কিন্তু মেইনলি তার, যে পাখের তার চিকন সে পাখের ভোল্টেজ বেশি না কম বলো তো? স্যার বেশি। সেই পাশে ভোল্টেজ হচ্ছে বেশি, তার মানে ওটা হচ্ছে 11 কেবির লাইন। ঠিক আছে, আর যে পাশে তারটা মোটা থাকবে সেটা বুঝবা কি 440 ভোল্টের লাইন, কারণ 440 ভোল্টের লাইনে কারেন্ট অনেক বেশি, তো কারেন্ট বেশি মানে হচ্ছে মোটা তার ইউজ করতে হবে, তাই না? এই তো পুরোটাই ডিসক্রাইব করলাম। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, নাকি আমি আসলেই উদাই তোমাদের পড়াইলাম, কোনো লাভ হয় না, আমি জানি না আসলে কিছু বুঝছো কেউ? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে তোমাদের হচ্ছে পড়া শুরু এই যে প্রোটেকশন অফ ট্রান্সফরমার থেকে। তো প্রোটেকশন অফ ট্রান্সফরমারে মেইনলি কি কি হইতে পারে? তোমার ওপেন সার্কিট হইতে পারে, ওভার হিটিং হইতে পারে, উইন্ডিং, শর্ট সার্কিট কারেন্ট, এগুলো হইতে পারে। আচ্ছা, এরপরে এগুলো এগুলো হচ্ছে তো কি কি ডিভাইস ইউজ করে, মানে ট্রান্সফরমারও সেম আমরা কি কি ইউজ করতে পারি। 8 ভোল্ট রিলে, একটা স্পেশাল টাইপ রিলে যেটা শুধুমাত্র ট্রান্সফরমার ইউজ করে, সেটা নাম হচ্ছে কি বুকলস রিলে, বুঝতে পারছো? আর ধরো এগুলো তো তোমাদেরকে আগেও পড়াই আসছি, এই যে ডিফারেন্সিয়াল, ওভার কারেন্ট, আর্থ ফল্ট রিলে, এই তিনটা জিনিস কোথায় পড়ে আসছি? এমনিতেই পড়ে আসছি, আর অল্টারনেটরেও পড়ে আসছি। ঠিক আছে, এখন সেম জিনিস আজকে আমরা কিসের জন্য পড়বো? ট্রান্সফরমারের জন্য পড়বো, কিন্তু একটা স্পেশাল টাইপ। ভাইভাতে সবসময় এটা কোশ্চেন করাই বুকলস রিলে নিয়ে, যে এমন একটা মানে রিলের নাম্বার যেটা শুধুমাত্র ট্রান্সফরমারে ইউজ করা, সেটার নাম হচ্ছে কি বুকলস রিলে। কারণ এই রিলেটা শুধুমাত্র তেলের মাধ্যমে এটা কাজ করে, তেলের মেকানিজমের মাধ্যমে। ক্লিয়ার? এই তোমরা কি কথা বলবা, হ্যাঁ বা না কিছু বলবা, নাকি জি স্যার। ক্লাসে বন্ধ করে দিবো? আমি বুঝতেছি কথা শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ না বললে। হ্যাঁ স্যার। এমনিতেই ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। আচ্ছা, আমারও। তো দেখো, বুকের সিল হচ্ছে মেইনলি গ্যাস অ্যাক্টিভেটেড রিলে ইনস্টলড, মানে গ্যাস, বুকের সিলের মধ্যে গ্যাস আছে, আর এটা ইনস্টল হয় কোথায়? ওয়েল ইমার্স ট্রান্সফরমারের মধ্যে। ঠিক আছে, তো বুকের সিলের দুইটা কাজ। সে হচ্ছে ধরো মানে বুকের সিলের প্রথমে লাগানো হয় কোথায়, এটা কিন্তু যারা দেখে আসছে তারা ভালো রিলেট করতে পারছো, যারা C1 C2 বা B2 তে আসো। ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক, ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের সাথে কনজারভেটর থাকে, এই কনজারভেটর হয়ে যে ইয়েটা আসে, লাইনটা আসে, সে লাইনের মাঝখানে ইউজ করে কে? বুকের সিলে। ক্লিয়ার? রিলেট করতে পারতেছো বুকের সিলে কোথায় থাকে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক, এটা হচ্ছে কি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার আর বুকের সিলের মাঝ হচ্ছে কি থাকে তোমার এই যে বুকের সিলে, কনজারভেটর ট্যাঙ্ক আর ট্রান্সফরমারের মাঝে। আচ্ছা, এটা মেইনলি দুই কারণে ইউজ করা হয়। একটা কারণ হচ্ছে তোমার ধরো ট্রান্সফরমারের কোন একটা জায়গায় ছোট একটা তার, মানে তোমার ছোট একটা তার ইনসুলেশন কমে গেছে, সেটা তো আসলে কি না, সেটা তো আসলে মানে সাথে সাথে তো আমার এটা ফল্ট ধরা পড়বে না, এটাকে বলা ইনসিপিয়েন্ট ফল্ট। ইনসিপিয়েন্ট মানে হচ্ছে সে আস্তে আস্তে ডেভেলপ হবে ফলটা, মানে তার যদি একটু করে ছিঁড়ে সেটা তো আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, তো কিন্তু সেটা তো আমাদের আগে থেকে একটু বোঝা উচিত যে তার ছিঁড়ে গেছে, না তো আসলে মানে ব্যাপারটা কি হবে আমি তো প্রথমে বুঝবো না, কারণ সে কাজ করবে তো পরে তো আবার গিয়ে হঠাৎ করে যেদিন তারটা পুরো ছিঁড়ে পড়ে যাবে সেদিন হচ্ছে আমার গিয়ে মানে ফল্ট হয়ে যাবে, সেটা তো আসলে উচিত না। তো সেই ক্ষেত্রে বুকোসিলের দুইটা কাজ, একটা হচ্ছে যদি একটা স্লো ডেভেলপিং ফল্ট হয়, ধরো তারটা একটু ছিঁড়ে গেছে, আস্তে আস্তে সেটা ক্ষতি করতেছে আমার ট্রান্সফারে, সেই ক্ষেত্রে সে আমাকে অ্যালার্ম দিবে। আর যদি কোনো মানে ধরো সাথে সাথে চার্জ ছিঁড়ে গেল, ঠিক আছে, মানে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায়, সেক্ষেত্রে আমার ট্রান্সফারের সাথে এই বুকসের সাথে সাথে কি করে দিবে, এই ইয়াটাকে তোমার ট্রিপ করে দিবে, বুঝতে পারছো? তোমার এই যে ভিতরে ইয়াটাকে। আচ্ছা, এবার দেখো জিনিসটা কিভাবে কাজ করে একটু দেখাই। সেটা হচ্ছে এটা ইউজুয়ালি কোথায় কানেক্ট করা হয় এগুলো এখানে বলছে। তারপরে হচ্ছে 750 কেবির তোমার লাইনের বেশিরভাগ মানে এর উপরের ক্ষেত্রে 750 কেবির উপরের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো আমাদেরটা তো 8 MVA, কিন্তু আমাদের ইউজ করাই লাগবে। আচ্ছা, কনস্ট্রাকশন আর বলার কিছু নাই, সেটা হচ্ছে তোমার ইউজ করা হচ্ছে মেনলি ওই যে ট্যাঙ্ক আর কনজারভেটরের মাঝখানে দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে মার্কারি টাইপ সুইচ অ্যাটাচ টু এ ফ্লোট,
মনে রাখবা, এক হচ্ছে কি থাকে মার্কারি টাইপ সুইচ থাকে, আর এক হচ্ছে তোমার এই যে হিংস টাইপের একটা ফ্লোট থাকে। শুনতে কেমন যেন লাগতেছে, চিত্রটা দেখে তাহলে বুঝতে পারবা। তাহলে আমার এটা হচ্ছে একটা কি বুকো সেলের ভিতরের কনস্ট্রাকশন, ঠিক আছে? তো একটা বুকো সেলের মধ্যে কি থাকে, এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, এটা হচ্ছে কি কনজারভেটর, ঠিক আছে? এটা হচ্ছে টেস্ট কক, মানে মানে এটা দিয়ে চেক করবো আর কি যে তেল টেল বুকো সেলের মধ্যেও তো হচ্ছে কি গ্যাস বা তেল এগুলো সমস্যা হতে পারে, মানে ভিতরে কমে যেতে পারে, ওগুলো টেস্ট করার জন্য। আর রিলিজ ক্লক দিয়ে বোঝা যায় ধরো গ্যাস জমে গেলে ওই গ্যাসটা বের করার জন্য রিলিজ ক্লক বের করা হয়, ঠিক আছে? আর সব থেকে মজার জিনিস হচ্ছে এখানে সুইচ গুলা, এখানে সুইচ গুলো কিরকম জানো, মার্কারি সুইচ। মানে মানে কিরকম জিনিসটা, ধরো আমরা যে এসিডিসি ইয়াগুলা কিনি, এসিডিসি বাল্ব গুলা কিনি, এটা কি হয়, এটা কি তোর ঠোঁটের মধ্যে যদি ধরো এটা কি জ্বলে? জি স্যার। আমার জি কথা কি স্যার। বুঝতে পারছো সবাই? মানে এসিডিসি জি স্যার, ইয়াগুলো জি কখনো স্যার। দেখছো? মানে ঠোঁটে দিয়ে দিলে জ্বলেন, মানে জ্বলা শুরু করেন, এটা আসলে কেন হয়? এটা তো তোমাদের বোঝা উচিত কেন হয়। স্যার ঠোঁট দিয়ে অল্প পরিমাণ একটা কারেন্ট পাস করার জন্য আর কি ওটা ট্রিগার হ্যাঁ, হয়। মানে মোট মাঠ হচ্ছে এসিডি ওগুলো হচ্ছে শুধু ঠোঁট না, তুমি যদি হাতের মধ্যে না, মানে ও যদি কোনো কিছু দিয়ে তুমি যদি সার্কিটটা শর্ট করে দিতে পারো, তাহলে ও কি করবে, জ্বলা শুরু করবে, বুঝতে পারছো? তো এখানে সুইচ গুলো হচ্ছে এরকম মার্কারি সুইচ। এটা যখন এরকম আছে, দেখো তো প্রাইমারি আর সেকেন্ডারি কি শর্ট এখন কি জ্বলবে, তোমাদের কি মনে হয় এই অবস্থায়? মানে এই অবস্থায় কি সার্কিট কমপ্লিট হবে নাকি কমপ্লিট হবে না? হবে না স্যার। কেন? কারণ হচ্ছে এখানে ভিতরে কি আছে, মার্কারি। তো মার্কারি থাকুক যাই থাকুক, কিন্তু সার্কিট কমপ্লিট হওয়ার জন্য কি লাগবে, মানে পুরো জায়গায় আসলে মার্কারি দরকার না? যদি এক পাখে জি থাকে এক স্যার। পাখে না থাকে, তাহলে তো এটা তো ক্লিয়ার হয় নাই, মানে কারেন্ট ফ্লো হতে পারবে না। তো এটা কাজ করবে না কখন, যখন এই অবস্থায় থাকবে। কিন্তু যখন এই জিনিসটা সেম জিনিসটা এরকম হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে, আর সোজা হয়ে যাওয়ার কারণে হচ্ছে দুই কন্টাক্টের মধ্যে কি আসবে, মার্কারি চলে আসবে, তখন হচ্ছে কি এটা ইয়া শুরু করবে, মানে চলা শুরু করবে, মানে আওয়াজ দেওয়া, ওই সার্কিট কমপ্লিট করবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারলে বাকিগুলো কিন্তু বুঝাই দিই। জি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি। সবার? এটা কখন কাজ করবে বুঝতে পারছো? মানে এখন যে হেরান অবস্থা আছে এটার ক্ষেত্রে কাজ করবে না, বিকজ অফ সার্কিট কমপ্লিট হচ্ছে না মার্কারি দিয়ে। যখন এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে, সোজা হয়ে গেলে সেটা হচ্ছে কি তোমার কাজ করা শুরু করবে, কারণ সেক্ষেত্রে সার্কিটটা কি হবে, কমপ্লিট হবে। আচ্ছা, এবার স্যার সোজা এই, হবে কিভাবে স্যার? হ্যাঁ সেটাই তো বলতেছি ভাই, সোজা হইলে সোজা কখনো হওয়া উচিত বলো তো? ফল্ট হলে স্যার। হ্যাঁ, ফল্ট হলে, এই ফল্ট হলেই কেমনে সোজা, সেটাই এখন তোমার অপারেটিং প্রিন্সিপাল আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে নর্মাল অবস্থায় এরকম থাকা উচিত। আর ফল্ট হলে এখানে ফ্লোট দেখছো, ফ্লোট আর হিং পয়েন্ট, হ্যাঁ, মানে এটার কাজ কি, জি স্যার। ফ্লোট আর হিং পয়েন্টের কাজ হচ্ছে তোমার ধরো, মানে যখন এই ইয়াটা, এটা হচ্ছে কি, মানে এই জিনিসটা কিন্তু নড়তে পারে, এটা হচ্ছে তোমার ফ্লোট মানে কি ভাসমান, আর হিং পয়েন্ট মানে হচ্ছে ফিক্স এই জায়গায়, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এখানে তুমি ফিক্স করে রাখছো, আর এটা নামতেও পারে আবার কি উঠতেও পারে। ক্লিয়ার? তো জিনিসটা দেখো তো, যখনই আমি এই জিনিসটাকে এখান থেকে এরকম করে ফেলবো, তখন কি হবে বলতো? তখন মার্কারিটা সোজা হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, এর উপরে পটটা, আর এর উপর পট যদি সোজা হয় তাহলে কি হবে, এটা ফল্টকে ডিটেক্ট করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে হিং পয়েন্ট কিন্তু কি ফিক্সড, আর ফ্লোটিং পয়েন্ট যেটা এই যে এই পাশ আর এই পাশ, এই দুটা পাশ কি করতে পারে, মুভ করতে পারে, ঠিক আছে? যখনই এটা মুভ হয়ে এরকম সোজা হয়ে যাবে, অথবা এটা মুভ হয়ে এরকম সোজা হয়ে যাবে, তখন হচ্ছে কি পাত্রটা দুটা মার্কারি দুটা পাথ কমপ্লিট করবে, আর হচ্ছে কি সার্কিট ট্রিপ করবে। আচ্ছা, এবার যখন তোমার স্লো ফল্ট হয়, প্রথমে বুঝাচ্ছি স্লো ফল্ট হইলে, মানে যখন আমার কি দরকার, অ্যালার্ম, তখন কিন্তু মানে প্রথমে আমার দরকার অ্যালার্ম। যদি ছোটখাটো কোনো ফল্ট হয়, যে অথবা মানে যেটা এখনো ফল্ট দেখাচ্ছে না কিন্তু আস্তে আস্তে সংঘটিত হচ্ছে, তার ছিঁড়ে গেছে বা এরকম অল্প একটু, সেক্ষেত্রে আমার দরকার কি অ্যালার্ম দেওয়া, কারণ সেক্ষেত্রে তো ডিরেক্ট লোড ইয়া করা উচিত না। তো সেক্ষেত্রে কাজ করে উপরের পার্টটা, কিভাবে কাজ করে, আমার যখনই তারের মধ্যে দিয়ে হালকা একটু ফল্ট হবে, সেক্ষেত্রে আমার কি তারের যে ন্যাচারাল কারেন্ট বা সেই কারেন্টটা একটু বেড়ে যাবে না, অল্প একটু ফল্টের কারণেও? তো অল্প একটু ফল্টের কারণে যে কারেন্ট বেড়ে যাচ্ছে, সেটা ওই তেলের মধ্যে কি গ্যাস তৈরি করে, তোমাদেরকে কিন্তু এটা আগেও বলছি, হাইড্রোজেন গ্যাস। এইবার হাইড্রোজেন গ্যাসটা কি করবে, হাইড্রোজেন গ্যাস তো হচ্ছে কি অল্প কিছু তৈরি হয়েছে, হাইড্রোজেন গ্যাসটা এই যে তৈরি হয়েছে কোথায়, তৈরি হয়েছে কোথায় বলো তো? এই জায়গায়, এই জায়গায় কি, এই তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমাদের যে ট্রান্সফরমারে ধরো স্টেটর উইন্ডিং, স্টেটর বলতেছি, প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, ধরো সাপোজ স্টেটর উইন্ডিং হালকা একটু, আবার বলতেছি স্টেটর, ধরো প্রাইমারি উইন্ডিং হালকা একটু ছিঁড়ে গেছে, তাহলে নর্মাল কারেন্ট থেকে অল্প একটু বেশি কারেন্ট ফ্লো হবে না, অথবা সেখানে কারেন্টের ইয়া হবে। তো সেই কারণে এখানে ট্রান্সফরমারের যে অয়েল থাকে, ট্রান্সফরমার তো পুরোটা তেল দিয়ে ভরানো, তো সে তেলটার মধ্যে একটা হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হবে না?
বুঝতে পারছো? তো সেই গ্যাস তো এই যে ট্যাঙ্ক, ট্রান্সফার ট্যাঙ্ক থেকে এদিকে আসবে, তো এইদিকে সেই হাইড্রোজেন গ্যাস তো হালকা, এটা উপর দিকে কি করবে, যাওয়া শুরু করবে। উপর দিকে যখন যাবে ওই গ্যাসের পরিমাণটা যত বাড়বে তত হচ্ছে কি ও নিচের দিকে প্রেসার দিবে না? এই নিচের দিকে যখনই প্রেসার দিবে তখন হচ্ছে কি এটা আস্তে আস্তে কি হওয়া শুরু করবে, এই নিচু হওয়া শুরু হবে করবে। স্যার। হ্যাঁ, তো যে মুহূর্তে গ্যাসের পরিমাণটা এনাফ, মানে এই অ্যালার্ম দেওয়ার একটা লিমিট আছে, মানে একটু ফল্টের জন্য তো অ্যালার্ম দিবে না। যখনই দেখতেছি যে মানে অনেক পরিমাণ হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে তখন হচ্ছে কি এটা এরকম সোজা হয়ে যাবে, আর যখনই সোজা হবে তখন হচ্ছে অ্যালার্ম সার্কিট কি হবে, সার্কিট ক্লোজ হবে। অ্যালার্ম সার্কিট ক্লোজ হলে আমাদের কি মেইন কন্ট্রোল রুমে এটা কি অ্যালার্ম পাঠাবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? জি স্যার। দুইবার ব্যাখ্যা দিতে হবে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এটা পুরাইছি কিন্তু ট্রান্সফরমারের স্লো বা ইনসিপিয়েন্ট ফল্ট। হ্যাঁ, সেক্ষেত্রে হলে কি হবে? আর যদি বড় কোনো ফল্ট হয়, বড় ফল্ট হলে তো সাথে সাথে মানে অনেকগুলো ট্রান্সফরমার সাথে সাথে হাইড্রোজেনে রূপান্তরিত হবে, মানে অনেক পরিমাণ। তো হাইড্রোজেন গ্যাস গুলো সাথে সাথে গিয়ে তখন তো আর মানে কি এরকম স্লো, মানে কম হাইড্রোজেন না, তো হাইড্রোজেন গুলো যেহেতু হাইড্রোজেন বেশি হয়ে যাবে সেটা এটা ফোর্সফুলি উপর দিকে যখন যাবে, এই ফোর্সফুলি যাওয়ার সময় তোমার এই ইয়াটাকে কি করবে, এরকম উপর দিকে করে যাবে। উপর দিকে যখন এটা করে যাবে তখন হচ্ছে কি সার্কিটটা কমপ্লিট হবে, তখন হচ্ছে কি ওরা ডিরেক্ট ট্রিপ সার্কিটকে বলবে, এখন আর অ্যালার্মে যাবেই না, তখন ডিরেক্ট ট্রিপ সার্কিটকে বলে ট্রিপ সার্কিট কি করবে, ক্লোজ করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? স্যার একটা কোশ্চেন ছিল। বল। স্যার যখন হচ্ছে স্লোলি মানে হচ্ছে আমার ফলটা হচ্ছে স্যার, তখন স্যার অ্যালার্মটা বাজলো, বাট স্যার ট্রিপটা কিভাবে হবে? ট্রিপটা কি অটোমেটিক হবে নাকি স্যার ট্রিপটা করতে হবে? তখন হচ্ছে অ্যালার্ম বাজার পর ট্রিপটা ম্যানুয়ালি করবো। তখন তো মানে অ্যালার্ম, অ্যালার্ম মানে কি, অ্যালার্ম মানে হচ্ছে আমাকে বলা যে তুমি দেখো যে ওটাকে আসলে অন্য কোনো কারণে হচ্ছে, মানে ধরো এটা জিনিসটা তো হাইড্রোজেন গ্যাস অন্য কোনো কারণেও হতে পারে, সেটা যে ফল্টের কারণে হচ্ছে সেটাও তো আসলে শিওর না। বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে আমাকে সে বলবে যে তুমি চেক করো, এবার গিয়ে ট্রিপ করবে না তখন সে, তখন আমাকে যদি আমার মনে হয় যে আসলে ভিতরে সমস্যা তখন ম্যানুয়ালি ট্রিপ করে আমাকে দেখতে হবে। আর যদি মনে হয় যে অন্য কোনো কারণে, ধরো টেস্ট অনেক সময় হতে পারে না যে গ্যাস অনেক কারণে অন্য কারণে বেড়ে গিয়ে গ্যাস চেক, তখন আমি প্রথমে গ্যাস চেক করবো যে আসলে গ্যাসের ভিতরে মানে এখানে কোনো ফল্ট হয়েছে কিনা, ট্রান্সফরমারের ভিতরে কিছু হয় নাই, ধরো বুকস থেকে নষ্ট হয়ে গেছে সেটা চেক করবো। বুঝতে পারছো? তো প্রথমে আর কি যখন স্লো ফল্ট হবে তখন আর কি অ্যালার্ম এই জন্য দেয় যে আগে আমাকে বলো যে তুমি চেক করো যে এটা মানে আসলে কি সমস্যা। তো আমার যদি মনে হয় যে এটা আমি ট্রিপ করে পুরোপুরি চেক করবো তখন আমার ইচ্ছা, আর না করলে আমার ইচ্ছা। কিন্তু যখন ইনসিপিয়েন্ট মানে একদম ফার্স্ট ফল্ট হবে তখন তো আসলে আমার অ্যালার্ম দেওয়ার কিছুই নেই, আমাকে তখন মেইন কাজ কাস্টমারকে বাঁচানো। সেক্ষেত্রে আমার সাথে সাথে কি ট্রিপ করে দেয়, এই জন্য এই জিনিসটা এইভাবে আর কি, এমনি এটা উপরে রাখা হয়েছে, এটা নিচে রাখা হয়েছে। ক্লিয়ার? জি আর স্যার। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজ কি দেখুন তো, মানে ট্রান্সফরমারে কেন কাজ করে, কারণ অয়েল ইমার্স ট্রান্সফরমার, তাহলে চুমানো জিনিসপত্রের মধ্যে এটা কাজ করবে, কারণ সেটা তো একমাত্র হাইড্রোজেন গ্যাস তৈরি করে এটা ইয়া করবে, এই জন্য। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াইছি, ঠিক আছে? এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, কারণ এটা মানে সবাই পড়ায়, সব জায়গায় এটা কোশ্চেন আসে, আনকমন, দ্যাটস ওয়াই। আচ্ছা, গেল বুক অফ সিলে। তারপর আসে কি, তারপর আসে হচ্ছে আর্থফল বা লিকেজ প্রোটেকশন। তো এটার একদম সোজা বাংলায় অনেক কিছু বলছে বা ইয়া বলছে, কিন্তু সোজা বাংলায় এটার কথা হচ্ছে মানে এরকম একটা কারেন্ট ট্রান্সফরমার দিয়ে 3টা ফেজের কানেকশন নিয়ে তোমার কি এখানে রিলে লাগানো হয়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আর্থফল বা লিকেজ প্রোটেকশন তোমার কি করা, এই যে সেভ করা। তো সেই ক্ষেত্রে মানে আমরা কি জানি যদি ফল্ট না হয় তখন আমার কি হয় বলতো? 3টা কারেন্ট নিউট্রাল দিয়ে কত কারেন্ট ফ্লো হয় বলো? আমার যখন একটা একটা সার্কিটের তিনটা তিনটা কারেন্টের যোগফল কত বলো? জিরো। জিরো। জিরো? শিওর? তিনটা কারেন্টের যদি জিরো হয় তাহলে নিউট্রালে কি যদি হাত দাও কখনো কখনো কি কারেন্ট শক করবে? না স্যার। কি মনে হয়? দিয়ে দেখছো? না স্যার। কেন? সমস্যা হয়নি। আচ্ছা, কেউ কি বাসায় গেছো এখন নাকি সবাই চাঁদ গাঁয়ে আছো? কেউ কি বাসায় গেছো? না স্যার, সবাই আশেপাশে আছি। তোমাদের তো আবার প্র্যাকটিস চলতেছে না নাচ গানের? কেউ এখানে করতেছো না তোমরা? স্যার মেহেদি করছে স্যার। মেহেদি? কোন মেহেদি? ইউসুফ আছে? ইউসুফ বি সেকশনের ফেমাস ইউসুফ আছে?
ইউসুফ নাচবে স্যার। ইউসুফ আছে কিনা জিজ্ঞেস করছে, তুমি বলো ইউসুফ নাচবে। ইউসুফের ইউসুফ স্যার কই? ইউসুফ মনে হয় ঘুম থেকে উঠে। না স্যার উঠছি ভাই স্যার। রে, স্যার কি রে ভাই, তুমি কি ওয়াশরুম দিয়ে কথা বলতেছো? হ্যালো স্যার যারা ডিসকানেক্ট হয়ে গেছে ওরা কানেক্ট হইতে পারতেছে না। দেখি দাঁড়াও চেক করি। কই না তো, এখানে তো কাউকে দেখতেছি না। আমি কি রেস্ট্রিক্টেড করে দিছি? স্যার লিংকের স্যার, মধ্যে অনেকেই প্রেস করলে গ্রুপে আর বের মেসেজ করে দেয়। স্যার 100+ হয়ে গেছে স্যার এখন। না আমি তো ওপেন রাখছি হোস্ট কন্ট্রোল। কই? লিমিট হচ্ছে 100, মানে 100 জন ও পার্টিসিপেন্ট। আচ্ছা, স্যার লিমিট স্যার বেশি হয়ে গেছে। এই লিমিট 100 এর বেশি ইয়া হয় না? না স্যার। এরকম কজন আছে? স্যার আমাদের সেকশনের আছে 5 জনের মতো। স্যার আমাকে 7-8 জনের মধ্যে স্যার টেক্সট দিছে। তাহলে কি করা যায় বলো, কয়জন বের হয়ে যাও। স্যার আমার সাথে জুনাইদ আছে। এই যারা ক্লাস শুনতেছে না তারা বের হয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসপাতাল থেকে বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আবার জয়েন দিব ক্লাসে। তাফসিরের কি হয়েছে, হাসপাতালে কেন? স্যার ওর আব্বু অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। এই শুনো, যারা আশেপাশে আছে তারা একজনের সাথে একজন জয়েন দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই বলে, সমস্যা নাই, ঠিক আছে? স্যার আমরা তো দুজনেই করছি স্যার ক্লাস একসাথে। ঠিক আছে, তোমরা সেরা। আর যাদের মনে হচ্ছে ক্লাসে থাকবে না তারা বের হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আমি। ইউসুফ আর জুয়েল একসাথে বসলেই তো হয়, এক রুমে থাকে। হ্যাঁ এরকম যারা এক রুমে আছে একসাথে হয়ে যাও না। এইপরে এই যে রুবাইয়ের 2টা ইয়া থেকে জয়েন করছো, একটা হয়ে যাও, তাহলে আর কয়েকজন ঢুকতে পারে। তারপর শশীভূষণ বিশ্বাস 2টা থেকে জয়েন করছে, এরা একটা হয়ে যাও না। 2টা ডিভাইস থেকে আসছো তোমরা। তারপর রাকিবুল ইসলাম, স্যার নাফিস কানন একসাথে থাকে। এই নাফিস কানন একসাথে আছে, সাব্বিরের একসাথে নিয়ে নাও। তারপরে নাদিম আর গেলাও তো একসাথে, মেহেদিরা। ঠিক আছে, আমরা ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদের কাজ কি, এবার হচ্ছে আমরা হচ্ছে এই দেখো আমরা নর্মাল অবস্থায়, হাত তুলছে কেন এটা কি বলবা বলো তো নুরুজ্জামান? স্যার আমি হসপিটালে যাব, তো আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে ভালো হতো স্যার। কি হয়েছে তোমার? তুমি তো ক্লাস টাস করতেছো না, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো 2 দিন 3 দিন ধরে কোনো ক্লাস করো না। স্যার অসুস্থ স্যার। কি হয়েছে? স্যার আমার জন্ডিস স্যার। ও আচ্ছা, কোন জায়গা থেকে? জানগাঁও থেকে হয়েছে? না স্যার, বাসায় গেছিলাম আমি, তারপর ঢাকায় আসছি স্যার, ঢাকা আসার পর আবার বেশি হয়ে গেছে স্যার, তাই এখন আপুর বাসায় আছি মিরপুরে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে যাও। থ্যাংক ইউ স্যার। কাউকে বলে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, অ্যাটেন্ডেন্স এখন নিচ্ছি না। স্যার আমি সিআর কে বলে দিচ্ছি স্যার। আচ্ছা ওকে। এরপর দেখো আমাদের এই ফলটা কিভাবে কাজ করে। লিটারালি ধরো নর্মাল অবস্থায় 3টা কারণের যোগফল কি থাকে? 0। কিন্তু যখনই হচ্ছে কি থাকবে, 3টা ফল্ট আর ইয়া থাকবে না, মানে যখন ফল্ট হবে তখন 3টা কারণের যোগফল কি হবে না? 0 হবে না। তাহলে এটা জাস্ট সিম্পল একটা কানেকশন, মানে এমন একটা সিটি লাগানো যে 3টা কারেন্টকে একসাথে সেন্স করে তার যোগফলটা কোথায় দিবে? রিলেতে দিবে। তো যখন রিলেতে কোনো কারেন্ট থাকবে না তখন কি কাজ করবে না, যখন রিলে কারেন্ট যাবে তখন হচ্ছে কি রিলে ট্রিপ করবে। এটা হচ্ছে তোমার এটা। আচ্ছা, আর এই জিনিসটা কম্বাইন্ড লিকেজ এবং ওভারলোড প্রোটেকশন, মানে আগেরটাতে শুধুমাত্র কি লিকেজ প্রোটেকশন দিত, কিন্তু ওভারলোড হলে মানে ফেস টু ফেস হলে। আচ্ছা এই চিত্রটা কোথায় দেখছো, মনে আছে তোমাদের এই চিত্রটা? কেউ বলো, এটা মনে আছে? আমরা পড়ছিলাম হচ্ছে যে মডিফাইড কি ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ কি অল্টারনেটর, ঠিক আছে? মাঝখানে কি থাকে? ব্যালেন্সিং রেজিস্টার। আর এই পাশে কি থাকে? আর্থ ফল রিলে। এটা এই দুটো রিলে কোন প্রোটেকশনকে কাজ, কোনটা প্রোটেক্ট করতে আর এটা কোনটা প্রোটেক্ট করতে বলো তো কেউ? লাস্ট দিনই পড়েছিলাম আমি। হ্যালো, আচ্ছা দেখো, মানে আগেরটা হচ্ছে, আগের যেটা সেটা হচ্ছে শুধুমাত্র আর্থ ফল্ট বা লিকেজ কারেন্ট হলে সেটা হচ্ছে কি করতে প্রোটেক্ট করে। সেটা কিভাবে বুঝাইছি? যদি যখন কোনো কারেন্ট মানে ফল্ট হবে না তখন 3টা কারেন্টের যোগফল হবে 0, কিন্তু যখনই ফল্ট হবে 3টা কারেন্টের যোগফল আর 0 থাকবে না, তখন হচ্ছে কি রিলে অপারেট করবে। কিন্তু সেটা তো শুধুমাত্র ওভার আর্থ ফল্টকে হলে দিবে, কিন্তু যদি ফেস টু ফেস ফল্ট হয় তখন কি হবে? তো এই জন্য মানে এটাকে মডিফাইড করছে। এই ক্ষেত্রে যদি ফেস আর ফেসের মধ্যে ফল্ট হয়, এটা কিন্তু আমি তোমাদের পারা উচিত ছিল, কারণ এটা আমি দিব অল্টারনেটরের মধ্যে সেম জিনিস। তো ফেস টু ফেস ফল্ট হলে
এই কারেন্টটার মানে এই কারেন্টটা সেটিং রাখা হয় বেশি, আর এই কারেন্টটা সেটিং রাখা হয় কম, মানে এটা কম কারেন্টে ট্রিপ করবে, আর এটা বেশি কারেন্ট হলে তখন ট্রিপ করবে। তো ফেস টু ফেস ফল্ট হলে কারেন্টের মানটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে এই জিনিসটা এভাবে ঘুরে এসে এভাবে গিয়ে গিয়ে সার্কিট কমপ্লিট করে, সেক্ষেত্রে এই রিলে কাজ করবে শুধু এটা এবং কি এটা। আর যদি আর্থ ফল্ট হয় সেক্ষেত্রে কারেন্টের মানটা অনেক কম হয়, সেক্ষেত্রে রিলেটা এদিকে যদিও যাবে মানে এদিকে গিয়ে এদিকে আসবে, এবারে এইভাবে যাবে, কিন্তু এটা ট্রিপ করবে না, কারণ এটা তো আমি সেটিং করে রাখছি, এটা হচ্ছে বেশি কারেন্টের জন্য, আর এটা হচ্ছে কম কারেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে তখন আর্ট ফল রিলে কাজ করবে। বুঝতে পারছো? কারো কি মনে পড়ছে নাকি আবার একটু বলতে হবে বলো? হ্যালো, কি রে ভাই, আমার কথা জি স্যার শোনা আমার যায়। কথা শোনা যায় না? আমি তো ভাবছিলাম এতক্ষণ যা বলছি কিছু শোনা যায় নাই, শুনতে পারছো কি বলছি বলো তো? কেউ কি বলবা কি বলছি? স্যার স্লো ওভারহেড রিলেটা বেশি কারেন্টের জন্য, আর হচ্ছে আর্থ রিলেটা কম কারেন্টের জন্য। এক্স্যাক্টলি। তো যখন হচ্ছে ফেস টু ফেস ফল্ট হবে, কারেন্টটা মানে ওই যে ওভারলোড টিলের মধ্যে দিয়ে ঘুরে ব্যালেন্স রেজিস্টার দিয়ে সার্কিট কমপ্লিট করবে, এটা ট্রিপ করবে। কিন্তু যখন আর্থ ফল ডিলে হবে সেই কারেন্টের মানটা কম, সেই কারণে যখন এটা আর ওভারলোড ডিলে হয়ে পাস করে তারপরে আর্থ ফল্টের রিলেতে যাবে, এটা ট্রিপ করবে না, কারণ এটা তো আমি সেটিং করে রাখছি, এটা বড় কারেন্টের জন্য ট্রিপ করবে, আর এই নিচের কারেন্ট যা ট্রিপ করে পুরো সার্কিট কি করবে, অফ করবে। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে একটা কোশ্চেন আসবে যে 110% শিওর, একটা ম্যাথ বা একটা পড়া। এবার যার ইচ্ছা সে ঘুমাও, যার ইচ্ছা সে ঘুমায়ও না। এবার হচ্ছে এই যে অল্টারনেটিভ ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর কি ট্রান্সফর্মার, ঠিক আছে? আমরা এতক্ষণ পড়ছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর অল্টারনেটর, এখন আমরা পড়বো ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর দ্য কি ট্রান্সফর্মার। মার্স প্রাইস তো আশা করি মনে আছে, মার্স প্রাইসের বিষয়টা কি ছিল। আচ্ছা, তো আমাদের মেইনলি কি করতে হয় বলতো? এরকম থাকে না আমাদের অল্টারনেটর, এই যে মানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন এভাবে দিতে হয় না, বুঝতে পারছো? তো এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম, আগে যেটা পড়ছিলাম সেটা ছিল অল্টারনেটর। তো অল্টারনেটর তো আসলে একটা জাস্ট উইন্ডিং থাকে, উইন্ডিং এর দুই পাশে আর কি আমরা প্রোটেকশন দিই। কিন্তু এক্ষেত্রে আসলে কি আছে, প্রাইমারি আর সেকেন্ডারি, মানে ট্রান্সফরমার তো দুইটা একটু ভেজাল আছে যে প্রাইমারি আর সেকেন্ডারি থাকে। তো প্রাইমারি আর সেকেন্ডারি যদি থাকে, তো আমাদের প্রাইমারি সাইড তো নিশ্চয়ই কোনোভাবে কানেক্টেড ডেল্টা বা ওয়াই, অথবা সেকেন্ডারি সাইডে ওয়াই বা ডেল্টা থাকতে পারে। তো যদি ট্রান্সফরমারের প্রোটেকশন এরকম থাকে, ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই বা ওয়াই ওয়াই যাই থাকুক না কেন, সিটির কানেকশনটা কি হয় সেরকম চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় দেখো, আমার সিটির আসলে মানে সিটির এই পাশে আর এই পাশের মেইন কাহিনীটা কি, মেইন কি থাকতে হয়, কি জিনিস সমান থাকতে হয় বলো তো সিটির দুই পাশে? ফল্ট না হওয়া অবস্থায় সিটির দুই পাশে কি থাকতে হয়, মানে এই লাইনটাতে কারেন্ট সেম থাকবে স্যার। হ্যাঁ, কারেন্ট সেম থাকবে, এটাকে বলে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট, কারেন্টও সেম থাকে, ভোল্টেজও সেম থাকবে, ঠিক আছে? জি স্যার। যদি কারেন্ট একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে রিলের মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে ট্রিপ করাবে, এটা হচ্ছে মেইন আর কি কথা। এখন তোমাদেরকে আমি কি বলছি যে একটা মনে আছে যে ডি ওয়াই এন 11 মানে কি প্রাইমারি জি আর স্যার। সেকেন্ডারির মধ্যে কি আছে, ফেজ ডিফারেন্স আছে না, তাই 330 না? ডিগ্রি তা স্যার। ধরো এখানে আছে কি, এটা কি ডেল্টা, এটা কি ডেল্টা, তো এখানে দুইটারই কি কানেকশন, ডেল্টা কানেকশন। এখন দুইটা ডেল্টা কানেকশন হলে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকতে পারে বলো তো? কেউ বুঝতে পারবা বুদ্ধি খাটাই, যদি দুটো ডেল্টা কানেকশন হয় তাহলে তার মধ্যে ফেজ ডিফারেন্স কত কত হইতে পারে, অথবা দুইটা ওয়াই কানেকশন হলে? তোমাদের বেসিক দেখছো তোমরা কতটুকু দুর্বল, এগুলো কিন্তু তোমাদের অনেক ভালো পারা উচিত। হ্যালো, এই হৃদয় আলী বলো তো। স্যার ফেজ ডিফারেন্স হবে না স্যার। হৃদয় আলী আসছো ক্লাসে? দেখছো এগুলো আসলে ক্লাসের কোনো মানে হইতে পারে? শরীফুল ইসলাম সুমন, সাকিরুল ইসলাম সিফাত,
জি স্যার আছি। উৎসব খান রাফিন আছি স্যার। তার অ্যাটেন্ডেন্স নেই। স্যার জিরো হবে না সব পেজে সেম ভোল্টেজ? হ্যাঁ, যদি দুইটা কানেকশন ডেল্টা বা ডেল্টা হয় অথবা ওয়াই বা ওয়াই হয়, তাহলে নয় জিরো হবে, নয় কত হবে 180 ডিগ্রি হবে। জি স্যার 180 হবে। ঠিক আছে, নয় একই ফেজের হইতে পারে এবিসি এবিসি, নয় এবিসি এসিবি। ঠিক আছে, আর যদি ডেল্টা ওয়াই হয় তাহলে 9 30 ডিগ্রি, 9 30 ডিগ্রি লিড, 9 30 ডিগ্রি কি, এটা হচ্ছে আমাদের মেইন পড়া। যদি ডেল্টা ডেল্টা থাকে অথবা ওয়াই ওয়াই থাকে 9 0 9 180, আর ডেল্টা ওয়াই থাকলে অথবা ওয়াই ডেল্টা থাকলে 0 অথবা কি এই যে 30 ডিগ্রি ল্যাগ অথবা 30 ডিগ্রি লিড। এখন ধরো আমার এই জিনিসটা 180 ডিগ্রি কিসে আছে, ল্যাগে আছে, মানে ধরো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। এখন আমি যদি সিটিগুলারে ওভাবে লাগাই, মানে আমি যদি সিটিগুলার কানেকশন ওভাবে ঠিক না করি, তাহলে এটার মধ্যে দিয়েও কোনো ফল্ট না হলেও কারেন্ট গুলো কি সেম থাকবে? মানে দুই সিটির কানেকশনটাকে যদি আমি ওভাবে ব্যালেন্স না করি, মানে 180 ডিগ্রি ফেজটাকে যদি ঠিক না করি, তাহলে কি এই মধ্যে সেম কারেন্ট যাবে? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে কারেন্ট যাবে না। আমার কথা কি বুঝতে পারছো সবাই? মানে আমি যদি ধরো ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি কানেকশন ধরো 30 ডিগ্রি ল্যাগ, এখন যদি আমি 30 ডিগ্রি ল্যাগটাকেই কোনো কানেকশনের তোয়াক্কা না করে সিটিগুলোর কানেকশন দিয়ে দিই, তাহলে ওই লাইনের মধ্যে দিয়ে 30 ডিগ্রি ল্যাগের কারেন্ট যাবে না এই লাইনে। আর এই লাইনে 30 ডিগ্রি কারেন্টের ল্যাগ গেলে কি সমস্যা? যদিও সেম কারেন্ট কিন্তু কারেন্ট কি হচ্ছে না, মানে যদিও ফল্ট নাই কিন্তু তাও কি কারেন্ট সেম হচ্ছে না, একই ভোল্টেজ না, তাই না? বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছো না? দুই একজন হলেও বলো। জি স্যার বুঝতে পারছি স্যার এটা। আচ্ছা, তাহলে আমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হচ্ছে ধরো একটা ট্রান্সফরমার আমি কানেকশন দিলাম, সেটা হচ্ছে এদিকে ওয়াই, এদিকে কি ডেল্টা। তাহলে আমার বলতো ধরো এটার সাথে এটা 30 ডিগ্রি কি ডিফারেন্স না, ফেজের ডিফারেন্স থাকবে না? এখন এখানে যদি 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, তাহলে আমার সিটি গুলোকে নিশ্চয়ই কি এমন ভাবে বানাইতে হবে যাতে হচ্ছে কি ও 30 ডিগ্রি ডিফারেন্সটাকে কি করে, রিভার্স করে দেয়, তাই না? জি স্যার। তাহলে একমাত্র কি যে মেইন লাইন, এই লাইনটাতে কি সেম কারেন্ট ফ্লো হবে থাকবে। জি স্যার বুঝতে পারছো? এটাই হচ্ছে এটার এই পুরো জিনিসের পড়াটা হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, আমরা যদি ট্রান্সফরমারের কানেকশন যেরকম আমি কিন্তু পরীক্ষায় আঁকতে দিব, ঠিক আছে, এটা যদি আসে ম্যাথ সহ আঁকা, ঠিক আছে, এটা ম্যাথ সহ আঁকা আসবে, সেখানে তোমাদেরকে আমি একটা ধরো বলে দিলাম যে আমি একটা ট্রান্সফরমার বলবো ধরো স্টার আর হচ্ছে ধরো ডেল্টা। এবার স্টার আর ডেল্টা যদি কানেক্টেড থাকে, তাহলে তার কারেন্ট ট্রান্সফরমারের কানেকশন হবে তার উল্টা, ধরো এদিকে স্টার এদিকে ডেল্টা, তাহলে মাস্ট বি মাস্ট তার এদিকে এই সাইডের ট্রান্সফরমারটা হবে, এদিকে কারেন্ট ট্রান্সফরমারটা হবে ডেল্টা, আর এদিকে কারেন্ট ট্রান্সফরমারটা হবে হচ্ছে ওয়াই। কারণ কি ও আর ও 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স করে দিছে। তাহলে আমার যদি ট্রান্সফরমারটা কানেকশন করি, আমার তো মেইন কাজ কি, যাতে ডিফারেন্স থাকবে না এই লাইনে। এই লাইনটাকে ডিফারেন্স না করার জন্য আমাকে কি লাগাইতে হবে, ডেল্টা ওয়াই লাগাইতে হবে, যাতে ও কি 30 ডিগ্রিকে আবার রিভার্স করে দেয়। ঠিক আছে, তারপর ধর আমার এদিকে আর ওইদিকে ওয়াই আছে, এদিকে আর ওইদিকে হলে আমার এদিকে এপাশে লাগাইতে হবে কি ডেল্টা, এপাশে লাগাইতে হবে কি ডেল্টা। এইদিকে যদি ডেল্টা থাকে তাহলে আমার এই পাশে লাগাইতে হবে কি ওয়াই কানেকশন সিটি, আর এই কানেকশন করতে হবে কি ওয়াই কানেকশন সিটি। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এই কেন করতে হবে বুঝতে পারছো? ব্যাখ্যা এই যে এই লাইনটা বললে বুঝতে পারো, এখানে লেখা আছে। আমি আর বলতেছি না, ভালো লাগতেছে না, অনলাইনে ক্লাস নেওয়া খুবই বিরক্তিকর। এখানে এই 50% উপরে ছেলেবেলা এখানে কোনো ক্লাসের নাই, হুদাই জাস্ট ইয়া করে বসে আছে। আমি অনলাইনে ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি। মোস্ট ট্রান্সফরমার হ্যাভ মিনস অফ, আচ্ছা, আর এখানে কিছু জিনিস বলছে, সেটা হচ্ছে তোমাদেরকে আগেই বলছিলাম যে ট্যাপ চেঞ্জিং এর বিষয়টা, মানে ট্যাপ চেঞ্জিং, মানে এখানে এই দুটো জিনিস কি বলছে জানো? এই দুটো জিনিস বলছে হচ্ছে তোমার প্রথমটা পড়াইছে কি ট্রান্সফরমারের সিটি গুলো কেন ডিফারেন্ট লাগাইতে হয়, এটা হচ্ছে প্রথম পড়া। আর সেকেন্ড পড়াইছি হচ্ছে কেন কি ভালো না, ওই যে মার্স ডিফারেন্স ভালো না, মনে আছে যে এখানে কি 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 হলে ভালো হইতো, এই জায়গায় এখানে কি একটা রেজিস্ট্যান্ডিং কয়েল হলে ভালো হইতো না? বুঝতে পারছো? আমি কিন্তু পরীক্ষায় তোমাকে আটকে দিব হচ্ছে এই যে ব্যালেন্স ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ দ্য কি ট্রান্সফরমার, তখন তোমাদের এটা আঁকতে হবে, ব্যালেন্স ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ দ্য ট্রান্সফরমার। তো এই দুটো পয়েন্টে এটাই বলছে যে কেন মার্স প্রাইস ভালো না, কেন ব্যালেন্সটা ভালো। কারণ দেখো মার্স প্রাইস হলে
যদি কোনো সময় আমি আজকে কিছুক্ষণ আগে বলছি যে অটোমেটিক ট্যাপ চেঞ্জ হয় কিন্তু ট্রান্সফারে, তো অটোমেটিক ট্যাপ চেঞ্জ হলে কারেন্ট তো সাথে সাথে চেঞ্জ হয়, তো কারেন্ট চেঞ্জ হলে নর্মাল অবস্থায়ও কিন্তু কি হয় রিলে দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারে। এই জন্য মার্স পাস ইজ নট এ গুড ওয়ান টু হ্যান্ডেল ইট, কারণ মার্স পাসে শুধুমাত্র একটাই অপশন, অপারেটিং কয়েল দিয়ে যদি কারেন্ট যায় সাথে সাথে ট্রিপ করবে। সেক্ষেত্রে রেস্টেনিং কয়েল উইল বি দ্য বেস্ট, কারণ রেস্টেনিং কয়েল কি করে, অপারেটিং কয়েল আর রেস্টেনিং কয়েল একে অপরকে আর কি ডিফারেন্সিয়েট করে। রেস্টেনিং কয়েল মানে ওজনের মতো, রেস্টেনিং কয়েল যদি বেশি থাকে তাহলে অপারেটিং কয়েলকে ট্রিপ করার জন্য রেস্টেনিং কয়েল থেকে বেশি হইতে হবে, আর যদি কম হয় তাহলে ট্রিপ করবে না। তো সেক্ষেত্রে যদি মানে ফল্ট ছাড়া কারেন্ট বেড়ে যায় তাহলে রেস্টেনিং কয়েলের কারেন্টও কি হবে, বেড়ে যাবে। তোমরা কি কেউ রেস্টেনিং কয়েল আর অপারেটিং কয়েলের কারেন্টটা বুঝতে পারছিলা? তোমাদেরকে যে 3 সেকশনে পড়া দিয়েছিলাম আমি। হ্যালো স্যার রেস্ট্রেনিং করেন স্যার, অপারেটিং কর পার্টটা একটু আবার বলতেন একটু, এই পার্টটা। না বলতে পারবো না স্যার, স্যার লিখতেছিলাম। তুমি লিখলে তো হবে না, এখানে তো পড়া দিয়েছিলাম তাই না? তোমরা ক্লাসে এতদিন কই ছিলা বলো? এমডি জাহাঙ্গীর হোসেন, তুমি কি আসো না নাই? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা সমস্যা। আর হচ্ছে তোমার এই যে যখন ট্রান্সফরমার অন করা হয় নর্মাল অপারেটিং কন্ডিশনে, হঠাৎ করে ম্যাগনেটিক ইনরাশ কারেন্টটা খুব অল্প সময়ের জন্য কি হয়, স্টার্টিং কন্ডিশনে বেরিয়ে যেতে পারে। এর কারণেও কি অপারেটিং শুধুমাত্র মার্স স্পাইস ইউজ করে, সেটা খুবই সমস্যা। এই জন্য সব দিক মানে এই তিনটা অপশন দিছে যে ওয়াই ব্যালেন্স ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইজ বেটার দেন মার্স প্রাইস, এটা হচ্ছে এই তিনটার আনসার। আর এটা পড়াইছে হচ্ছে কি কেন ট্রান্সফরমারের দুই সাইডে দুইটা ভিন্ন রকম কি ইউজ করা হয়, সিটি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমি যদি আরেকবার একটু বলি, এই যে ধরো এটা অল্টারনেটর, এটা যদি অল্টারনেটরের এটা ধরো সাপোজ এটা হচ্ছে এক অল্টারনেটর, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে একটা সিটি আর এখানে হচ্ছে সিটি। কি রে ভাই, এদিকে লেখা যাচ্ছে না কেন? এটা হচ্ছে অল্টারনেটর, এটা অল্টারনেটর, আর এখানে একটা সিটি লাগাবো, এখানে একটা সিটি লাগাবো। এবার এই সিটি গুলো এখানে কিভাবে লাগাই, এখানে হচ্ছে রেস্টেনিং কয়েল থাকে আর এখানে কি থাকে, এখানে এই বাইরে লেখা যাচ্ছে না কেন? এটা একটা যদি অল্টারনেটর হয়, এই অল্টারনেটরের এদিক হচ্ছে তোমার সিটি 1, এদিক হচ্ছে কি সিটি 2। আমি পড়াচ্ছি যে ব্যালেন্স বিমের কাজ কি, এটা তোমরা কেউ পারো নাই। এদিকে সিটি 1, এদিকে সিটি 2, আর এখান থেকে আমরা আসি হচ্ছে কি, এখানে একটা রেস্টেনিং কয়েল দিই আর এখানে হচ্ছে কি অপারেটিং কয়েল দিই। এখানে রেস্টেনিং কয়েল, এখানে হচ্ছে অপারেটিং কয়েল, দেখা যায়? জি স্যার। সিটি 1 সিটি 2 রেস্টেনিং কয়েল, অপারেটিং কয়েল থেকে নিচে কোথায় যাবে, ট্রিপে যাবে। ঠিক আছে, তো মানে রেস্টেনিং কয়েলের সুবিধা হচ্ছে মানে সে হচ্ছে তোমার ধরো এখন সাপোজ মানে রেস্টেনিং কয়েল দিয়ে কোন কারেন্ট ফ্লো হয়, I1 প্লাস I2 ডিভাইড বাই কি 2। এটা তোমরা কেন হয় সেটা আমি আগেও বলছি, কারণ এটা হচ্ছে দুইটা কারেন্টের মাঝখান দিয়ে আছে সেটা। আর অপারেটিং কয়েল দিয়ে ফ্লো হয় হচ্ছে I1 মাইনাস কি I2। এখন ধরো এখানে কোনো মানে সিটি 1 দিয়ে এখানে কারেন্ট যাচ্ছে ধরো 100, আর হচ্ছে কি এখানে যাচ্ছে 100 নর্মাল কন্ডিশনে, কোনো ফল্ট হয় নাই। তাহলে এখানে কি হয়, দুইটা এটা এখানে কারেন্ট কত থাকবে, এখানে এই রেস্টেনিং কয়েলে কত কারেন্ট ফ্লো হবে, 100 না? 100 প্লাস 100 ডিভাইড বাই 2 100 না? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি স্যার। বুঝা যায় কথা বুঝা যায়? জি স্যার বোঝা যায়। আচ্ছা,
তো নর্মাল অবস্থায় যদি একই কারেন্ট ফ্লো হয় তাহলে 100 আর 100 ডিভাইড বাই 2 হয়ে রেস্টেনিং কয়েল দিয়ে কারেন্ট ফ্লো করবে 100, কিন্তু অপারেটিং কয়েল দিয়ে কারেন্ট ফ্লো করবে কত? 0। তার মানে রেস্টেনিং কয়েল অপারেটিং কয়েল থেকে বড়, কারেন্ট ট্রিপ করবে না। এখন সাপোজ ম্যাগনেটিক ইনরাশ কারেন্ট হয়েছে, ঠিক আছে, মানে হঠাৎ করে কারেন্ট অনেক ট্রানজিটের কারণে কারেন্ট হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে সমস্যা কি? এখানে ধরো 1000 হয়ে গেল, এখানেও 1000 হয়ে গেল, কিন্তু 1000 হলে মানে 1000 হয়েছে, অথবা ধরো এখানে একটু কম হয়ে এখানে ধরো হয়েছে যে 900, তারপর ধরো এখানে হয়েছে 900, মানে এটা হঠাৎ করে ম্যাগনেটিক ইনডাস কারেন্ট বেড়ে গেছে, মানে দুদিকে ভোল্টেজ সেম নাই কিন্তু হঠাৎ করে এটা বেড়ে গেছে, এদিকে 1000 হয়ে গেছে। এটা ফল্ট না, এটা হচ্ছে ভিতরের কোনো কারণে বা ট্রানজিটের কারণে এটা হয়েছে। তাহলে এখন কত হবে? 1000 প্লাস 900 ডিভাইড বাই 2 মানে কত? 1900। 1900 বাই হচ্ছে তোমার কত? এই যে তোমার প্রায় 950। আর কত থাকবে তোমার? এই যে এটা কত থাকবে? এটা হচ্ছে কত? 100, তাই না? অপারেটিং করে থাকবে 100 আর এখানে থাকবে কত? 950। তাও কি করবে না? ট্রিপ করবে না। এটা হচ্ছে সুবিধা। মানে যদি ফল্ট ছাড়া অন্য কোনো কারণে কারেন্ট কম বেশি হয় কিন্তু কারেন্টের পরিমাণটা ব্যালেন্স থাকবে, মানে I1 I2 সবসময় বেশি থাকবে, ঠিক আছে, এই কারণে এটাও এই ক্ষেত্রে কি করবে না? ট্রিপ করবে না। সেক্ষেত্রে আমি উপকারিতা পাইলাম যে ইনরাশ কারেন্ট হলে এটা হচ্ছে না। কিন্তু এখন যদি ফল্ট হয়, মানে এখানে এখন ধরো এই জায়গায় ফল্ট হয়েছে, এই জায়গায় যদি ফল্ট হয়, এই জায়গায় ফল্ট হলে এই এক পাশের কারেন্ট অনেক বেশি বেড়ে যায় না? ধরো এই পাশে এখন হয়ে গেছে 10,000, আর এই পাশে তো একদম খুব মানে কারেন্টই যাবে না, কারণ কারেন্টটা তখন যাবে এদিকে। তাহলে এদিকে কারেন্ট একদম নিয়ার এবং ধরো 5 অ্যাম্পিয়ার অথবা 0 অ্যাম্পিয়ার বলতে পারো এই পাশের কারেন্টটা, অথবা 5। এখন যদি ধরো 0 অ্যাম্পিয়ার না হয়ে 5 অ্যাম্পিয়ার গেল, তাহলে এখন এই পাশে কারেন্ট কত থাকবে? 1000 প্লাস 5 ডিভাইড বাই কত? 2। তার মানে ঘুরে ফিরে দেখো 500-র মতো, ঠিক আছে। আর এই পাশে কারেন্ট কত থাকবে তখন? 995। তো 995 হওয়ার কারণে তখন কি করবে? অপারেটিং কয়েলটা ট্রিপ করবে, কিন্তু এর আগ অব্দি ব্যালেন্স থাকবে, কারণ হচ্ছে কি এটা I1 প্লাস I2 ডিভাইড বাই 2 ফলো করে। কিন্তু যখনই ফল্ট হবে তখন এই এক পাশের কারেন্ট I2 এর মানটা এত বেশি কমে যায় যে তখন I1 মাইনাস I2 তখনই একমাত্র বাড়ে, কিন্তু অন্য ক্ষেত্রে দুই পাশে কারেন্ট ব্যালেন্স হয়ে এই রেস্টেনিং কয়েলের মানটা বেশি থাকে বলেই কি এটা ট্রিপ করে না। সবাইকে বুঝতে পারছো যারা আসলে জানতে চাইছিল? আমি আর আর কখনো আমি ক্লাসও রিপিট করবো না, আর কোথাও রিপিট করবো না, কিন্তু তোমাদের পরীক্ষায় একটা ব্যালেন্স বিম থেকে কোশ্চেন আসবেই, সেটা অল্টারনেটর হোক, সেটা ট্রান্সফর্মার হোক, সেটা হোক। এটা আমি বলে রাখলাম আজকে ক্লাসে। শুনতে পাইছো সবাই? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি যদি তোমাকে কারেন্ট এটার রাখতে বলি, মানে ট্রান্সফরমারের অটোমেটিক প্রোটেকশন রাখতে বলি, তাহলে সেম চিত্র হবে, ব্যাখ্যাও সেম হবে, কারণ একই ব্যাখ্যার আমি অনেকবার দিতে পারবো না, সবগুলো সেম ব্যাখ্যা। ডিফারেন্সিয়াল প্রোটেকশন বললেই ব্যাখ্যা কিন্তু একটাই, আর অত ব্যাখ্যা নাই, এটার একটাই ব্যাখ্যা। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে কি আঁকবা? ব্যালেন্স বিমের জন্য এখানে রেস্টেনিং করে রাখতে হবে এই জায়গায় তিনটা, ঠিক আছে, এটাই খালি পার্থক্য। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিস ম্যাথ, এখান থেকে একটা ম্যাথ আসবে। এই ম্যাথটাতে কি বলা হয়েছে দেখো, বলছে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের একদিকে 220 ভোল্টের লাইন আছে, একদিকে কত আছে? 1100 লাইন আছে, ঠিক আছে। এটা কিসের কানেকশন আছে? স্টার আর ডেল্টায়। আমি কিন্তু পরীক্ষায় এটা দিয়ে দিব, এই চিত্র তোমাকে চিত্র রেখে ম্যাথটা করতে হবে, চিত্র মাস্ট, ম্যাথও মাস্ট। তো এই পাশে কি আছে? স্টার কানেকশন। স্টার কানেকশন মানে কি? এই যে স্টার, স্টার কানেকশন কেন? এই যে সবগুলোর এই পাশে কি হয়েছে? স্টার কানেকশন করা। আর এক পাশে আছে কি? ডেল্টা। তার মানে কি? এই পাশে এই যে ডেল্টা, ডেল্টা কিভাবে কানেকশন করে? এক পাশ থেকে এই পাশে এটার পিছনে আসে, এটা দিয়ে কি এটার পিছনে আসে, আর এটা শুরুকে এই যে এদিকে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি ডেল্টা কানেকশন গেল। তো ডেল্টা কানেকশন যাওয়ার পরে তোমার বলছে যে দ্য প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন 220 ভোল্টের সাইডে কত আছে? 600/5। মানে তোমার কিন্তু বলে দেয় নাই যে এপাশে সিটি কি কানেকশন হবে, এপাশে সিটি কি কানেকশন হবে। আমার এই পাশে কি কানেকশন আছে? ওয়াই কানেকশন, ঠিক আছে। এটা কে ফোন? একটু দাঁড়াও তো, এটা কে ফোন দিচ্ছে দেখি।
আমি ক্লাস ঢুকতে পারতেছি না, কেউ একটু ইয়া করো, বেরো। হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। চলো। আচ্ছা, এবার দেখো তোমার এই যে এই এখন তাহলে আমাকে এই সিটি কি কানেকশন দিতে হবে, যেটা এটা ওয়াই সেটা কি কানেকশন দিব ডেল্টা, আর এই পাশে সিটি কি কানেকশন দিব স্টার, ঠিক আছে, উল্টাটা। এবার এটা ডেল্টা কানেকশন দেওয়া সেটা তোমাকে প্র্যাকটিস করে শিখতে হবে। এটা তো ইজি, মানে এই যে একটা সিটি এই পাশে আরেকটা এই পাশে, আর এটার পিছনে মাথা হচ্ছে এই পাশে, ঠিক আছে, আর এটা তো ওয়াই কানেকশন, ঠিক আছে। এবার আমাকে বের করতে বলছে কি এক পাশ দিয়ে যদি 600/5 থাকে, মানে এটা এই কানেকশন এই সিটির কানেক্ট রেশিও হচ্ছে 600/5, তাহলে এই পাশের সিটি কত হবে, মানে এই পাশের সিটিটার টার্ন রেশিও কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে। এটা খুবই আসে, মানে বিভিন্ন গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে এই ম্যাথটা অনেক বেশি আসে, ঠিক আছে। মানে প্রোটেকশন থেকে তো বেশিরভাগ ক্ষেত্রে থিওরি কোশ্চেন দেয়, কিন্তু ম্যাথ দিলে এটা এই কোশ্চেনটা বেশি দেয় আর কি। আচ্ছা, মানে কোশ্চেনটা হচ্ছে আমাকে কানেকশন বলে দিয়েছে, সবকিছু বলে দিয়েছে, আমাকে এবার এক পাশে সিটির কানেকশন মানে ধরে এক পাশে সিটি কানেকশন সিটির রেশিওটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি কত জানি, এপাশে সিটি রেশিও হচ্ছে 600/5, এপাশে সিটি রেশিও 600/5 মানে বোঝাচ্ছে যে এপাশে যদি এক প্রাইমারিতে 600 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, সেকেন্ডারিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে কি, যে আমি ধরে নিলাম সবসময় ধরে নিবা যে যেটা সিটি প্রাইমারি কানেকশন দিবে 600 অ্যাম্পিয়ার, সেটাকে ধরে নিবা যে লাইন কারেন্ট, মানে এই লাইনে 600 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কারণ তুমি যদি 600 অ্যাম্পিয়ার সিটি ধরো, তুমি এখানে চাইলে এখানে যে কোনো ইচ্ছে সেখানে কারেন্ট ধরতে পারো। কেউ যদি চাও 32 অ্যাম্পিয়ার ধরবা, সেটাও তোমার কি ধরতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তোমাকে আবার কি, মানে এখানে যদি প্রাইমারিতে লাইন কারেন্ট 600 হয়, তাহলে সিটির মধ্যে দিয়ে কত কারেন্ট হবে সেটা আবার ক্যালকুলেশন করে বের করতে হবে। কিন্তু 600 হলে আমি বলতে পারবো কি 600 যদি প্রাইমারিতে ফ্লো হয়, তাহলে ওই সিটির সেকেন্ডারির ফেজে কত কারেন্ট ফ্লো হবে, 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? মানে তুমি যখন একটা তারের মধ্যে দিয়ে এরকম প্রাইমারি এখানে তুমি ধরো বলছে কি এই লাইনে 600 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এটা টার্ন রেশিও হচ্ছে 600/5। আমাকে কিন্তু এই লাইনে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি ধরে নিতে পারি, কিন্তু আমি যদি ধরে নিই, ধরো 600 না ধরে আমি যদি 700 ধরতাম অথবা 100 ধরতাম, সেক্ষেত্রে আমাকে আবার ভাগ দিতে হবে না, তখন কারেন্ট হইতো কত, 5/6। যদি এখানে 1200 অ্যাম্পিয়ার কারেন্ট হইতো, তাহলে আমার এখানে সেকেন্ডারিতে কারেন্ট হইতো কত, 10। তো এত ভেজাল না করে যেটা দেওয়া সেটা ধরে নেওয়াই ভালো। মানে আমার তো আসলে বের করতে মেইন কানেকশন কারেন্ট ধরা নিই না, মেইন কানেকশন হচ্ছে সিটির এই পাশে রেশিও বের করার জন্য। তো সেক্ষেত্রে এটা ধরে নেওয়াই ভালো, রেশিও অনুযায়ী কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি মানে ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবো সেকেন্ডারিতে কত কানেকশন যাবে, সেকেন্ডারিতে যাবে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট ফেজে। এখন সেকেন্ডারিতে যদি ফেজে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে লাইনে কত কারেন্ট যাবে, এই যে এই লাইনটাতে, মানে এখান থেকে তো তিনটা গিয়ে ডেল্টা কানেকশন হয়েছে ফেজ থেকে, মানে ফেজে প্রথমে ছিল, ফেজে কত, মানে ফেজ তো এরকম সিটির সিটির সেকেন্ডারি ফেজ তো এরকম কানেকশন আছে, তো ফেজে 5 অ্যাম্পিয়ার গেল। তো 5 অ্যাম্পিয়ার থেকে যখন এখানে লাইনে আসবে, এই লাইনগুলো তো আর 5 অ্যাম্পিয়ার যাবে না, কারণ এটা কি কানেকশন, ডেল্টা কানেকশন। তো যখন সেক্ষেত্রে কারেন্ট যাবে কত, 5√3। তাহলে আমি বলতে পারবো কি যে এই লাইনটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 5√3 কারেন্ট। আমি বারবার বলতেছি, এটাকে সবাই বুঝতে ভুল করে, এই লাইনে যাচ্ছে 5√3, কিন্তু এই যে এখানে মানে যেখানে মাত্র শুরু হয়েছে গোড়ায়, সেখানে যাচ্ছে কত, 5। কারণ এটা হচ্ছে ফেস টু ফেস, কিন্তু ফেস এর পরে যখন আমার তিনটা সিটি একসাথে কানেক্টেড করছি, তিনটা সিটি একসাথে কানেক্টেড করার পরে যখন মেইন লাইনে গেছে, মানে এই লাইনে কিন্তু 5√3 হয়ে গেছে। তাহলে এখানে যদি 5√3 হয়, তাহলে এখানে মার্কস কত যাইতে হবে, এই লাইনে কত যাইতে হবে, 5√3। এখন আবার সেম কাহিনী, এই লাইনে যদি 5√3 যায়, তাহলে এই সিটির ফেজে কত যাবে। এখন এটা যেহেতু ডেল্টা কানেকশন, তাহলে এই সিটির ফেজে যাবে কত, 5√3। এখানে কোনো চেঞ্জ হবে না। যদি এই সিটির ডেল্টা বলতো, তখন সেক্ষেত্রে কত হইতো, আবার 5 হয়ে যেত, কারণ 5√3 লাইন, ডেল্টা হলে 5√3 ডিভাইডেড বাই কি, √3, তাহলে 5, ঠিক আছে। তো এখন আমি বলতে পারবো কি যে এই সেকেন্ডারি ইয়া পাই গেছে আমি 5√3 একটা রেশিও 5√3। আর প্রাইমারি রেশিও কেমনে বের করতে হয় আমি কি জানি, দুইটার ক্ষেত্রে প্রাইমারি মানে সিটির দুইটার ক্ষেত্রে প্রাইমারি সেম থাকবে, তাহলে এদিকে যত ভোল্টেজ যাবে এদিকে যত কি যাবে, মানে পাওয়ারে কোনো সেম থাকে না ট্রান্সফরমার দুই পাশে, সেজন্য তোমার √3 VI ডিভাইড বাই কি, √3 VI। কারণ আমি জানি যে ট্রান্সফরমারের প্রাইমারি আর প্রাইমারি দুই পাশে কি থাকে, ভি অ্যাম্পিয়ারটা সেম থাকে, সেখান থেকে আমি প্রাইমারি কারেন্টটা বের করছি, ঠিক আছে। তার মানে কি এই সিটির প্রাইমারি কারেন্টের টার্ন রেশিও 12, আর প্রায় সেকেন্ডারি টার্ন রেশিও হচ্ছে 5√3।
বুঝতে পারছো? এবার আমি পরীক্ষার মধ্যে অনেক মানে ইয়া দিব, আমি ডেল্টা ডেল্টা দিতে পারি, আমার ট্রান্সফর্মার কানেকশন ডেল্টা ডেল্টা দিতে পারি, আমার ট্রান্সফর্মার কানেকশন ওয়াই ওয়াই দিতে পারি। তো তুমি সব ক্ষেত্রে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে দুইটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে তোমার কি এই যে কত, একটা হচ্ছে স্টার ডেল্টা আর একটা হচ্ছে কি দেওয়া আছে, এটা মনে হয় কি, এটা হচ্ছে তোমার স্টার ডেল্টা, এটাও কি স্টার ডেল্টা, হ্যাঁ এটাও স্টার ডেল্টা, ঠিক আছে। কিন্তু এই পাশে হচ্ছে উল্টা, মানে এক পাশে এটা বলে দিছে, এক পাশে এটা বলে দিছে, কানেকশন উল্টাই দিচ্ছে খালি। দুটা ম্যাথ তোমাদের জন্য করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় এই বই থেকে সেম কানেকশন না আসতে পারে, পরীক্ষায় ওয়াই ওয়াই আসতে পারে, ডেল্টা ডেল্টা আসতে পারে, ডেল্টা ওয়াই আসতে পারে, ওয়াই ডেল্টা আসতে পারে। তো তোমাকে চারটা ভাষায় একে প্র্যাকটিস করা উচিত আমার কাছে মনে হয়, ঠিক আছে। এটা জাস্ট নিজের প্র্যাকটিস, কারণ তুমি কোশ্চেন জানো, আমি কিন্তু ঘুরাইলে এখানে জাস্ট কানেকশন ঘুরাইতে পারি, আর কিছু ঘুরাইতে পারি না, ঠিক আছে। তো এই দুই পক্ষে ডেল্টা হয়, তাহলে স্টার কানেকশন ওয়াই ধরে কত কারেন্ট যাবে সেটা তোমাকে বের করলে তুমি বুঝে যাবে যে কি হবে। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের সেকেন্ড চ্যাপ্টারও শেষ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আর একটু পড়াই শেষ করি। আর হচ্ছে তোমার এই যে তোমাদেরকে ইয়া বলছিলাম, দুইটা বইয়ের বাইরে পড়া বলছিলাম, আমি বলছিলাম যে ক্লাসে যে আসলে বইয়ের বাইরে না, এটা আসলে বইয়ে আছে। পরে আমি দেখতে পারলাম যে আসলে ওই পড়াটা এখানেই আছে। তোমাদেরকে ইনফ্যাক্ট একটা টাস্ক দিয়েছিলাম, সেটা এখানেও আছে, কিন্তু এই যে দেখো প্যারালাল ফিডার্স, এই জিনিসটা এটা একটু পড়ে নিবা সবাই, বইয়ের মধ্যেই আছে, একই পড়া, পুরোপুরি একই পড়া। তোমাদেরকে এই টাস্কটাকে আমি দিয়েছিলাম, মনে পড়ে কিনা জানি না, ঠিক আছে। আর হচ্ছে এটা বুঝাইছিলাম ক্লাসে, ডিস্টেন্স, এই ট্রান্সফার সিস্টেম বুঝাইছিল, এগুলো পড়া লাগবে না কারণ এগুলো হচ্ছে ওখানেই বুঝাইছিলাম। ট্রান্সফার সিস্টেমটা বাস বারে কাজে লাগে, এটা হচ্ছে বাস বারের প্রোটেকশন, সেটা তো এই বাস বার এটা আবার দিছে। আর ডিস্টেন্স প্রোটেকশন এটা বুঝাইছিলাম, এই যে এটা দেখছো, মনে পড়ে কিনা, এই যে এটা। তো এই পার্টটা থেকে ডিস্টেন্স প্রোটেকশন এই পার্টটা, আর হচ্ছে তোমার ওই পার্টটা নিয়ে দেখবা। যদি মনে করো যে তোমার দেখা লাগবে না, আমি ক্লাসে যা বলছি তাই তুমি বুঝে গেছো, তাহলে তোমার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করবো যে এই দুটা পার্ট পড়ার জন্য, কারণ দুটা পড়া কোশ্চেনটা আমি বই থেকেও করতে পারি, তো এখান থেকে পড়বা, ঠিক আছে। প্যারালাল ফিডার্স আর হচ্ছে তোমার ডিস্টেন্স প্রোটেকশনটা। আর ট্রান্সফরমারের তো অর্ডার ট্রান্সফরমারের পুরো প্রোটেকশন শেষ করা হলো। আর বাস বারও মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার পড়ানো হলো, ডিস্টেন্স প্রোটেকশন আর হচ্ছে তোমার কি এই যে এই ডিরেকশনাল আনডিরেকশনাল এগুলো। আর ডিফারেন্সিয়ালটা আর পড়তে যাচ্ছে না, কারণ মেইন কাহিনী সবকিছু সেম কাহিনী, ডিফারেন্সিয়াল হলেও যে কাহিনী, এই হলেও সেম কাহিনী, এটা আর বারবার বলতে যাচ্ছি না, দেখছো। মানে জাস্ট বাস বার হইলেও দুই পাশে সিটি থাকবে, আর সিটির দুই পাশে কি এই যে সিবি আর সিবি, কেমনে কাজ করে না করে সব কিন্তু সেম। আর ট্রান্সলেও বলছিলাম, ট্রান্সলেটা বড় ক্ষেত্রে কাজ, মানে যখন ডিস্টেন্স অনেক বড় হয় তখন আলাদা আলাদা রিলে ইউজ করা হয়, দুইটা ভিন্ন ভিন্ন, সেটা এখানে আবার বলা হয়েছে। আজকে কি আর পড়াবো? আর আজকে দুইটা পড়া একসাথে পড়ানো হচ্ছে। তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু অনেক দূর আগাই গেছি, তাহলে এই চ্যাপ্টার পড়াবো, এরপর আরেকটা চ্যাপ্টার আছে। তোমাদের কিন্তু দেড় চ্যাপ্টার মধ্যে শেষ করা হয়েছে, দেড় চ্যাপ্টার না, প্রায় বলতে পারো দুই চ্যাপ্টার। আর হচ্ছে তোমার আরেক চ্যাপ্টার, আরো দুই চ্যাপ্টার বা দেড় চ্যাপ্টার থাকবে। এই চ্যাপ্টারটা ফুল থাকবে, ওভার ভোল্টেজটা দেখি কটক শেষ করতে পারি এটা। তোমাদের কিন্তু আরেকটা কুইজের পড়াও হয়ে গেছে, তো ইটস আপ টু যে তোমরা কখন পরীক্ষা দিবা। আর আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট পড়া পড়াইছি, যারা ক্লাস রেকর্ডিং করো নাই অথবা ক্লাস শুনো নাই তারা আসলেই সাফার করবা। ক্লিয়ার? জি স্যার। কি বুঝলা বলো?